আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম হচ্ছে সাইফুল্লাহ অনিক। আমি আমার জানার মধ্যে মোস্টলি আপনাদের এখানে ডেফোডিল ইন্টারন্যাশনাল স্টুডেন্টই আছেন, বাইরের কেউ যদি থেকে থাকেন। আমি ডেফোডিলে পড়াশোনা করতেছি অ্যান্ড বর্তমানে হচ্ছে 2-1 ব্যাচে আছি। গত সেমিস্টারেও পিভিটের সাথে আমি অ্যালগোরিদম ক্লাস কন্টিনিউ করেছিলাম অ্যান্ড এই সেমিস্টারেও ইনশাল্লাহ আপনাদের সাথে কন্টিনিউ করব। তো আজকে আমাদের ক্লাসটা হচ্ছে একদমই বেসিক কিছু কথাবার্তা নিয়ে, অ্যালগোরিদমকে জানা নিয়ে, কিভাবে অ্যালগোরিদম কাজ করে, কি জন্য অ্যালগোরিদম করতে হবে, তার পাশাপাশি আমরা টাইম কমপ্লেক্সিটি এইসব বিষয়ে কিছু জিনিস জানবো। অ্যান্ড আপনারা যারা আজকে এখানে জয়েন করে আসছেন, আপনাদের সবার জন্যই হচ্ছে একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো। অ্যান্ড এই সারপ্রাইজটা অ্যাভাইল করার জন্য অবশ্যই আপনাদের আজকের ক্লাসটা থাকতে হবে অ্যান্ড আপনাদের ফ্রেন্ডদেরকেও থাকতে হবে। আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে অ্যান্ড আশেপাশে যারা পরিচিত আছে সবাইকে লিঙ্কটা দিন অ্যান্ড এখানে জয়েন করতে বলুন, যেন হচ্ছে সবাই আপনারা সবাই এটা সম্পর্কে জানতে পারেন অ্যান্ড হচ্ছে আমাদের এই যে হচ্ছে একটা অফার আছে সেই অফারটা যেন গ্রহণ করতে পারেন। তো আমরা হচ্ছে আজকের ক্লাস আস্তে আস্তে শুরু করি। আশা করি আরো কয়েকজন জয়েন করবে। এর মধ্যে আমরা হচ্ছে কিছু জিনিস নিয়ে জানতে থাকি। তো কেউ একজন আমাকে একটু জানাবেন আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে কিনা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা। জি ভাই, দেখা যায়। ওকে। তো আজকে হচ্ছে আমরা ইন্ট্রোডাকশন জানবো অ্যান্ড হচ্ছে অল্প কিছু টাইম কমপ্লেক্সিটির বিষয় দেখবো। কারণ অ্যালগোরিদমের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে টাইম কমপ্লেক্সিটি, যেটা দিয়ে হচ্ছে মেইনলি অ্যালগোরিদমের এফিসিয়েন্সি আমরা বের করবো। তো প্রথমে একটা এক্সাম্পল আমরা হচ্ছে দেখি। অ্যালগোরিদম কি এটা জানার আগে আগে একটা এক্সাম্পল দেখি যে কিভাবে কি হয়। তো এখানে হচ্ছে আমাদেরকে একটা অ্যারে দেয়া হয়েছে, সেই অ্যারে থেকে আমাকে কোন একটা এলিমেন্ট সার্চ করতে হবে। তো অ্যারে কি মোটামুটি আমরা সবাই জানি আশা করি। কারণ আমরা তো সবাই হচ্ছে সি প্রোগ্রামিং, ডেটা স্ট্রাকচার এগুলো পড়ে আসছি। তো সেখান থেকে আমরা বলতে পারি যে অ্যারে কি সেটা আমরা সবাই জানি। তো এখানে এই অ্যারের মধ্যে কতগুলো নাম্বারস লেখা আছে, ভ্যালু দেওয়া আছে 5, 8, 15, 18, 20, 22 এন্ড এখান থেকে আমাকে 18 সার্চ করতে বলা হয়েছে। ঠিক আছে, এখানে থেকে 18 সার্চ করতে বলা হয়েছে। তো এখন আমরা যদি একটু খেয়াল করি, অ্যাজ এ হিউম্যান বিং আমরা কিন্তু খুব সিম্পলি বলতে পারি যে আমাদের 18 যে ভ্যালুটা আছে সেটা এখানে আছে। কিন্তু আমাদের কাজটা হচ্ছে কি নিয়ে, আমাদের কাজটা হচ্ছে মেশিন বা কম্পিউটার নিয়ে। তার মানে হচ্ছে আমরা তো sorry, তো আমাদের হচ্ছে কিভাবে একটা মেশিন এই 18টাকে সার্চ করবে সেটা হচ্ছে আমরা আজকে একটু জানবো। তো এখানে আমরা যদি একটু খেয়াল করি একটা মেশিন কিভাবে সার্চ করে, প্রথমে সে এই প্রথম ইন্ডেক্সটাকে দেখে। আমরা কি জানি, প্রত্যেকটা অ্যারের মধ্যে প্রত্যেকটা ভ্যালুর জন্য আলাদা আলাদা ইন্ডেক্স আছে। এটার জন্য 0 ইন্ডেক্স, 1 ইন্ডেক্স, 2 ইন্ডেক্স, 3 ইন্ডেক্স, 4 ইন্ডেক্স অ্যান্ড হচ্ছে 5 ইন্ডেক্স। সো কম্পিউটার বা মেশিন কিভাবে হচ্ছে এই ইন্ডেক্স থেকে সার্চ করে, কম্পিউটার ফার্স্টে এই 0 ইন্ডেক্সে যায় অ্যান্ড সে খেয়াল করে সাপোজ এই অ্যারেটার নাম হচ্ছে এ। সে এ এর এই 0th ইন্ডেক্সের ভ্যালুটাকে চেক করে। চেক করলে কি পায়, 5 পায়। এন্ড সে 5 এর সাথে এই 18 কে কম্পেয়ার করে। 5 আর 18 কি ইকুয়াল কে কম্পেয়ার করে যদি হচ্ছে ইকুয়াল হয় দেন হচ্ছে আমাকে এই যে ইন্ডেক্স আছে এই ইন্ডেক্সটা রিটার্ন করে। অর্থাৎ এই ইন্ডেক্সটা হচ্ছে আমার এই অ্যারের মধ্যে এই 18 এর পজিশন হবে। কিন্তু যদি ইকুয়াল না হয়, যেহেতু এখানে ইকুয়াল না, তাহলে কি করে মেশিন এই অ্যারে থেকে, সরি, এই ইন্ডেক্স থেকে নেক্সট ইন্ডেক্সে চলে যায়। তাহলে 0 ইন্ডেক্স থেকে 1 ইন্ডেক্সে গেল। ওকে, লেটস চেক ইন 1 ইন্ডেক্স। ফার্স্ট ইন্ডেক্সে কি আছে, 8 আছে। আচ্ছা, তাহলে 8 আর 18 তো ইকুয়াল না। যদি ইকুয়াল না হয় তাহলে কি হবে, আবার নেক্সট ইন্ডেক্সটা চলে যাবে এন্ড হচ্ছে এখানে কি করবে, চেক করবে। এখানে পেল কত ভ্যালু, 15। আচ্ছা, 15 এন্ড 18 অলসো ইকুয়াল না। এন্ড ফাইনালি কি করবে, আবার নেক্সট ইন্ডেক্সে যাবে। এখানে হচ্ছে 3 এন্ড এখানে 18 এন্ড হচ্ছে 18, সরি 18 আর ইকুয়াল 18 মিল পাওয়া গেছে।
তার মানে আমাকে এখন কোনটা রিটার্ন করবে, এই 3 রিটার্ন করবে। অর্থাৎ থার্ড নাম্বার ইন্ডেক্সে হচ্ছে আমার 18 ভ্যালুটা আছে, কিন্তু পজিশনটা কত হবে, এটার সাথে +1 হয়, ফোর্থ পজিশন হবে, ঠিক না? কারণ এটা ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, থার্ড পজিশন এন্ড ফোর্থ পজিশন। আমরা তো সবাই জানি যে অ্যারে ইন্ডেক্সিংটা শুরু হয় হচ্ছে 0 থেকে, যে কোনো অ্যারে ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে। এই জন্য যদি ইন্ডেক্স নাম্বার 3 হয়, পজিশন নাম্বার হবে +1 অর্থাৎ 4। তো এইভাবে হচ্ছে আমাদের কোনো একটা প্রোগ্রাম কি করে, কোনো একটা এলিমেন্টকে খুঁজে বের করে, অ্যারের মধ্যে থেকে খুঁজে বের করার চেষ্টা করে। তো এখানে একটা জিনিস আমি বুঝলাম যে এখানে 1 বাই 1 প্রত্যেকটা এলিমেন্টকে চেক করা হচ্ছে। যদি আমাকে 22 চেক করতে হতো, 22 সার্চ করতে হতো, তাহলে আমাকে 1 বাই 1 এখানে, দেন এখানে, দেন এখানে, এভাবে 1 বাই 1 প্রত্যেকটা জায়গায় গিয়ে হচ্ছে চেক করতো। আমার এই অ্যারেটা প্রত্যেকটা ঘরে গিয়ে চেক করতো যে 22 কোথায় আছে, দেন ওখান থেকে ইন্ডেক্সের ভ্যালু অ্যান্ড পজিশন এই দুইটাই বের করে আনতো। এভাবে হচ্ছে কি আমরা কোন একটা অ্যারে থেকে এলিমেন্ট সার্চ করি। আচ্ছা, এটা তো হচ্ছে গিয়ে আমরা পেলাম যে আমাদের অ্যারেতে এলিমেন্ট আছে এন্ড এলিমেন্ট আমি খুঁজে পাইছি। কিন্তু যদি কখনো এরকম হয় যে এলিমেন্ট আসলে অ্যারেতে নাই, সেক্ষেত্রে আসলে কি হবে? যেমন ফর দিস এক্সাম্পল, এখানে 17 কে সার্চ করতে বলা হয়েছে, কিন্তু 5, 8, 15, 18, 20, 22 এখানে আসলে 17 এই পুরো অ্যারের মধ্যে কোথাও নাই। তো অ্যাজ এ হিউম্যান বিং আমরাও কিন্তু কি করব, 17টাকে খুঁজতে থাকবো। আমরা প্রথমে দেখবো আচ্ছা কেন আমরা একটা একটা করে 5 আছে, 8 আছে, 15 আছে, 18 আছে, 20 আছে, 22 নাই, 22 আছে, বাট 17 কোথাওই নাই। তাহলে 17 আসলে কি হলো, এখানে নট ফাউন্ড, 17 আমি খুঁজেই পাই না, অর্থাৎ আমার এখানে 17 নাই। এক্ষেত্রেও কি করে, সেম ভাবেই কিন্তু হচ্ছে মেশিন কাজ করে। ফার্স্টে 0, এখানে ইন্ডেক্সিং কত, 0, 1, 2, 3, 4 এন্ড 5। তাহলে এই 0th ইন্ডেক্সের ক্ষেত্রে কি হবে, 5 হবে, কিন্তু এটা নট ইকুয়াল টু 17। ওকে, দেন হচ্ছে ফার্স্ট ইন্ডেক্সে যাবে এন্ড 8 হবে, এটা নট ইকুয়াল টু 17 হবে। এভাবে করতে করতে একদম লাস্ট পর্যন্ত 5 পর্যন্ত যাবে, এখানে 22 হবে এন্ড নট ইকুয়াল টু 17 হবে। তার মানে যখন আমাদের পুরা অ্যারেটা ঘোরা শেষ হয়ে গেছে, তার মানে হচ্ছে আমাদের কোথাও কি 17 নাই, অর্থাৎ এখানে নট ফাউন্ড হবে। এন্ড এভাবেই করে হচ্ছে কি কোনো একটা অ্যালগোরিদম এই এই অ্যারেটার মধ্যে এই নাম্বারটাকে খুঁজে বের করবে। এখন এই সার্চ করার জন্য আরো কয়েকটা অ্যালগোরিদম আছে। এটা আমরা যেটা করলাম, এটাকে বলা হয় লিনিয়ার সার্চ অ্যালগোরিদম। লিনিয়ার সার্চ, এর বাইরেও আছে ডিভাইড এন্ড কনকার মেথডের মধ্যে, এই মেথডটার মধ্যে আছে বাইনারি সার্চ অ্যালগোরিদম। তো এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে পরবর্তীতে দেখবো, এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিসগুলো, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো পরবর্তীতে। আপাতত হচ্ছে বোঝার চেষ্টা করি আমরা যে হচ্ছে অ্যালগোরিদম কিভাবে কাজ করে। তো আপনাদের জন্য, আর যেহেতু নতুন অনেকে জয়েন করছেন, আরেকবার হচ্ছে অ্যানাউন্সমেন্টটা দেই, আপনাদের জন্য একটা স্পেশাল অফার আছে শুধুমাত্র আজকের জন্যই। শুধুমাত্র আজকে যারা ক্লাস করবে তাদের জন্য স্পেশাল অফারটা আছে। তো আপনারা হচ্ছে আপনাদের ফ্রেন্ডসদেরকে অ্যান্ড আপনাদের পরিচিত সবাইকে ক্লাসে জয়েন থাকতে বলুন, যেন হচ্ছে আপনারা সবাই এই অফারটা অ্যাভেল করতে পারেন অ্যান্ড হচ্ছে এই অফার সম্পর্কে জানতে পারেন। দেন হচ্ছে আমরা সামনের দিকে আগাই। এখন আমি হচ্ছে বলতে পারি যে হোয়াট ইজ অ্যালগোরিদম। এতক্ষণ আমরা আসলে কি করলাম, আমাদের একটা প্রবলেম ছিল। কি প্রবলেম ছিল? কোন একটা অ্যারের মধ্যে একটা এলিমেন্টকে খুঁজে বের করা, একটা এলিমেন্টকে সার্চ করা। সেই প্রবলেমটাকে আমরা স্টেপ বাই স্টেপ কতগুলো কতগুলো প্রসিডিউরের মাধ্যমে সেই প্রবলেমটাকে সলভ করলাম, এটাকে খুঁজে বের করলাম। অর্থাৎ যখন কোনো একটা প্রসেস বা কোনো একটা প্রসিডিউরের মাধ্যমে আমরা কোনো একটা কম্পিউটেশনাল প্রবলেম, অর্থাৎ কম্পিউটারে অথবা মেশিনে যে প্রবলেমগুলো হয়, কোনো একটা প্রবলেমকে সলভ করতে পারি, তখন সেই যে প্রসিডিউর অথবা সেই যে প্রসেস, এই প্রসেস বা প্রসিডিউরটাকেই বলা হচ্ছে মেইনলি অ্যালগোরিদম। ওকে, অ্যালগোরিদমের আরেকটা খুবই ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সুডো কোড। আপনারা যারা হচ্ছে এক্সাম দিবেন, মিড ফাইনাল, আপনাদের এক্সামে দেখবেন যে সুডো কোডের বিষয়টা আসতেছে। অ্যালগোরিদম আর সুডো কোডের মধ্যে একটা খুবই সিম্পল পার্থক্য হচ্ছে
অ্যালগোরিদমটা হচ্ছে একটা বেসিক কোড, অন্যদিকে সুডো কোড হচ্ছে নর্মাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখানে আমি একটা সুডো কোড লেখা হয়েছে। সুডো কোডটা কিসের, এখানে বলাই আছে অ্যাডিং টু নাম্বার, দুইটা নাম্বারকে যোগ করার জন্য আমি একটা সুডো কোড এখানে লিখছি। আচ্ছা, সুডো কোড লেখার নিয়মের একদম প্রথম বেসিক জিনিস হচ্ছে আপনাকে স্টার্ট অ্যান্ড এন্ড এই দুটো জিনিস লিখতে হবে, কারণ আপনি কোথায় স্টার্ট করছেন কোথায় এন্ড করছেন এটা বোঝানোর জন্য। দেন আমি যদি নর্মালি সিম্পলি এটাকে ইংলিশে পড়ি, এখানে কি বলা হয়েছে, দুইটা নাম্বার নেওয়া হয়েছে, এ অ্যান্ড বি, দুইটা নাম্বার নেওয়া হয়েছে। তো আমি এখানে পড়বো অ্যান্ড হচ্ছে এর পাশাপাশি এই কাজটা করবো। ওকে, এর জন্য আমি 3 নিলাম, বি এর জন্য আমি 4 নিলাম, দুইটা নাম্বার নিলাম। ওকে, আচ্ছা, আরেকটা আমাকে ভেরিয়েবল নিতে বলা হয়েছে, ওই ভেরিয়েবলের মধ্যে আমি কি করব, এইটা যোগ করে রাখবো। আরেকটা ভেরিয়েবল আমি নিলাম সাম। আপাতত এই ভ্যারিয়েবলের মধ্যে আমার কিছু নাই, এখানে গার্বেজ কিছু ভ্যালু আছে, আপাতত এই ভ্যারিয়েবলের মধ্যে কিছু নাই। দেন আমাকে নেক্সট স্টেপে কি করতে হবে, সাম ইকুয়ালস টু, এই সামের মধ্যে কি করতে হবে, এ আর বি কে যোগ করতে হবে, 3 + 4 তাহলে হচ্ছে 7। ওকে, এই স্টেপ কমপ্লিট। এন্ড ফাইনালি আমাকে 7 প্রিন্ট করতে হবে, অর্থাৎ 7 যেন আমার স্ক্রিনে শো করে। এন্ড দি এন্ড। তো আসলে কি হলো, এখানে আমি সুডোকোডটা যে পড়লাম, এই সুডোকোডটা পড়ার মাধ্যমে কিন্তু আমি টোটালি বুঝতে পারলাম যে আমার এখানে কি হচ্ছে, এন্ড সুডোকোডটা দেখেই আমি হচ্ছে আমার এই প্রবলেমটাকে সলভ করতে পারতেছি। কিন্তু অন্যদিকে যার কোডিং নলেজ সম্পর্কে কোনো আইডিয়া নাই, তাকে যদি আমি এভাবে বলি যে ইন্টিজার এ বি, তারপরে সাম ইকুয়ালস টু, সরি সাম ইকুয়ালস টু এ প্লাস বি, তারপরে এখানে প্রিন্টএফ দিলাম, তারপরে সাম পার্সেন্ট বি দিয়ে সাম লিখলাম, যার কোনো প্রোগ্রামিং নলেজ নেই সে কিন্তু এই জিনিসটা বুঝবে না। সে বলবে আরে এটা কি লিখছে, এখানে এই পার্সেন্ট দিয়ে এটা কোত্থেকে আসলো। কিন্তু আমরা অ্যাজ এ প্রোগ্রামার, অ্যাজ এ সিএসসি স্টুডেন্ট আমরা হচ্ছে বুঝি যে অ্যাটলিস্ট এখানে কি হচ্ছে এই জিনিসটা বুঝতে পারি। কিন্তু যখন একজন নর্মাল পিপলও এটা দেখবে, সেও কিন্তু বুঝতে পারবে যে এখানে কি হয়েছে। তো এই হচ্ছে বেসিক্যালি সুডো কোড আর হচ্ছে নর্মাল যে প্রোগ্রাম অ্যালগোরিদম, এর মধ্যে একটা বেসিক পার্থক্য। তাহলে সুডো কোড আসলে কি? সুডো কোড ইজ এন ইনফর্মাল ওয়ে অফ রাইটিং এ প্রোগ্রাম ফর বেটার হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। অর্থাৎ এটা খুবই নর্মাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেখা হয়েছে, যেটা দিয়ে কোন একটা প্রোগ্রামকে আমরা ইজিলি বুঝতে পারি। আচ্ছা, এখন আমাদের এখানে হচ্ছে কিছু অ্যালগোরিদম আর সুডো কোডের পার্থক্য লেখা আছে, যেটা আমি মানে কনফিডেন্টলি বলতে পারি যে আপনাদের কোনো না কোনো এক্সামে আপনারা হচ্ছে এই জিনিসটা 80% সিউরিটি থাকে যে আপনাদের এরকম অ্যালগোরিদম আর সুডোকোডের মধ্যে একটা ডিফারেন্স লিখতে বলতেই পারে। আপনাদের কুইজে হইতে পারে, মিডে হতে পারে, ফাইনালে হইতে পারে, যে কোনো জায়গায় এরকম একটা কোশ্চেন দেয়াই থাকে মোস্টলি, যে অ্যালগোরিদম আর সুডোকোডের মধ্যে পার্থক্য বের করো। তো এখানে যদি আমি এটা একটু রিডিং পড়ি, কি বলছে যে an algorithm systematic logical approach that provides a step by step procedure। সেম যে জিনিসগুলো আমি হচ্ছে একটু আগে বললাম, সেই জিনিসগুলো এখানে আবার বলা হয়েছে। অ্যালগোরিদম আসলে কি, অ্যালগোরিদম হচ্ছে একটা সিস্টেমেটিক অ্যান্ড লজিক্যাল অ্যাপ্রোচ, যেখানে কোন একটা প্রবলেমকে স্টেপ বাই স্টেপ সলভ করা হচ্ছে। ওকে, তাহলে এখানকার আমার মেইন বিষয়টা কি, লজিক্যাল অ্যাপ্রোচ, আর এখানে স্টেপ বাই স্টেপ প্রসিডিউরের মাধ্যমে হচ্ছে সলভ করা হচ্ছে। অন্যদিকে সুডোকোড কি, একটা প্লেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে একটা বেসিক পার্থক্য অ্যালগোরিদম অ্যান্ড সুডোকোডের মধ্যে। দেন আসতেছে হচ্ছে অ্যালগোরিদম হচ্ছে রিয়েল অ্যালগোরিদম, নট ফেক কোডস। এখানে এই বিষয়টা এমন ভাবে লেখা হয়েছে, অ্যালগোরিদম আসলে অ্যালগোরিদম, এটা মেক সেন্স করতেছে না, বাট অ্যালগোরিদম আর হচ্ছে সুডোকোডের মধ্যে পার্থক্যটা এভাবেই বলা যেতে পারে যে অ্যালগোরিদম কোনো ফেক কোড না, অন্যদিকে সুডোকোড একটা ফেক কোড, যে এভাবে করে হচ্ছে এই কথাটা বলা যায়। দেন হচ্ছে আমাদের এখানে দে আর সিকোয়েন্স অফ সলিউশনস টু এ প্রবলেম। তার মানে অ্যালগোরিদম কি সিকোয়েন্স, একই জিনিস, প্রসিডিউর সিকোয়েন্স যেভাবে বলি না কেন, অ্যালগোরিদম কোন একটা প্রবলেমকে সলভ করার জন্য কিছু সিকোয়েন্স, ওয়ান স্টেপ বাই স্টেপ। আর অন্যদিকে সুডোকোড কি করে, অ্যালগোরিদমকে রিপ্রেজেন্ট করে, এটা হচ্ছে রিপ্রেজেন্ট করে। অ্যান্ড ফাইনালি অ্যালগোরিদম হচ্ছে কি কোনো কোনো ল্যাঙ্গুয়েজের সাথে টাইড আপ, অ্যালগোরিদম কোনো ল্যাঙ্গুয়েজের সাথে টাইড আপ না, কিন্তু অন্যদিকে অ্যালগোরিদম কোনো একটা ল্যাঙ্গুয়েজের সাথে টাইড আপ থাকতে পারে, কিন্তু সুডোকোডটা কোনো ল্যাঙ্গুয়েজের সাথে এক্স্যাক্টলি টাইড আপ না। সুডোকোডটা সব ক্ষেত্রে একই রকম হতে পারে। আমি সবার থেকে একটু ফিডব্যাক নিতে চাই হালকা। সবাইকে আমার কথাগুলো বুঝতে পারতেছেন, নাকি আমি আর একটু স্লো বলবো, অথবা কিভাবে বলে আপনাদের জন্য ভালো হয়?
আপনারা কেউ ফিডব্যাক দেন অথবা কি ঠিক হচ্ছে কিনা। এনিওয়ান, কারো কোনো প্রবলেম থাকলে আমাকে হচ্ছে বলতে পারে যে এই জায়গাটা প্রবলেম হচ্ছে বা বুঝতে পারছি না। স্লাইড কি পেইড কোর্সে দিয়ে দেওয়া হবে? হ্যাঁ, অবশ্যই স্লাইড দিয়ে দেওয়া হবে। আপনাদের প্রত্যেক ক্লাস পরে পরে আপনারা হচ্ছে আপনাদের স্লাইড গুলো পেয়ে যাবেন টাইম মতো। আচ্ছা, এর বাইরেও আপনারা আপনাদের কোনো সি প্রোগ্রামিং এ কোনো প্রবলেম আছে কিনা এই জিনিসগুলো হচ্ছে জানতে দিতে পারেন। কারো কোনো প্রবলেম আছে কি? আচ্ছা, যাই হোক, হ্যাঁ, আমি আশা করি পরবর্তীতে আপনারা আপনাদের প্রবলেমগুলো নিয়ে বলবেন। আমরা আস্তে আস্তে হচ্ছে আগে এখন আমাদের যে এটা আসতেছে সেটা হচ্ছে কিছু অ্যাপ্রোচেস। তো অ্যাপ্রোচেস গুলো দেখার আগে আমরা হচ্ছে আরেকটা জিনিস একটু দেখি যে আমাদের আমাদের যে হচ্ছে কোর্স, এই কোর্স থেকে আপনারা আসলে কি কি পাবেন সেই জিনিসগুলো হচ্ছে আমরা একটু দেখি। ওকে, তো আমাদের কোর্সে একদম যে 1.5 ঘন্টার ক্লাসগুলো হয়, ক্লাসগুলো অনলাইনে হবে। 1.5 ঘন্টার ক্লাস, উইকে 2টা করে ক্লাস হয়। অ্যান্ড যেটা আমরা খুবই ভালোভাবে অফার করি, যে এই জিনিসটা অন্য কেউ অফার করে বলে আমার জানা নেই, সেটা হচ্ছে আমরা অনলাইন অনলাইন সেশনের পাশাপাশি অফলাইন একটা সেশন প্রত্যেক উইকে রাখার চেষ্টা করি। তো এই উইকটাতে কি হয়, আপনার এই দিনটাতে কি হয়, আমি হচ্ছে টিউটর আপনাদের সাথে কোনো একটা প্লেসে, কোন প্লেসে বসবো সেটা হচ্ছে আপনাদেরকে পরবর্তী জানাতে হবে। আমি কোনো একটা প্লেসে আপনাদের সাথে বসবো। আপনাদের কোনো প্রবলেম থাকলে সেটা হচ্ছে সরাসরি আমার কাছ থেকে আপনারা সলভ করে নিতে পারেন, যেটা হয়তো অনেক ক্ষেত্রে অনলাইনে বোঝা যায় না, অনলাইনে বুঝতে পারেন না। সেক্ষেত্রে আপনারা যদি আমাদের সাথে থাকেন, একদম সামনাসামনি আপনাদের প্রবলেমটা সলভ করে নিতে পারেন। এর আগেও ব্যাচেও হচ্ছে যারা ছিল আমার সাথে, তাদের অনেককেই হচ্ছে আমি সামনাসামনি অনেকবার হচ্ছে বুঝাই দিচ্ছি। যখন ইভেন এমন হয়েছে আমার সাথে রাস্তাঘাটে দেখা হয়েছে, ওরা আমার কাছে এটা জিনিস জানতে চাইছে, আমি চেষ্টা করছি আমি যতটুকু বুঝাইতে পারি সেটা হচ্ছে বুঝা দিতে চেষ্টা করছি, আমি বুঝাই দিচ্ছি। এটা হচ্ছে আপনাদের অফলাইন সেশনের হচ্ছে গিয়ে, অফলাইন সেশনের জন্য একটা আলাদা বলতে পারেন যে একটা বেনিফিট। এইটাও আমরা চেষ্টা করি প্রত্যেক উইকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা বা তারও বেশি যতটুকু পারা যায় এই সেশনটা রাখার। এর জন্য আপনারা সরাসরি আমাদের সাথে দেখা করতে হবে। যেহেতু 4 মাসের মধ্যে আমাদেরকে এটা শেষ করতে হবে, 4 মাস আসলে নাই, 1 মাস অলরেডি শেষ, 3 মাসের মধ্যে আমাদেরকে এটা শেষ করতে হবে। তো একটু টাফ, একটু না বেশ খানিকটা টাফ, কারণ অ্যালগরিদমের কোর্স অনেক বড়। তো আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আমরা চেষ্টা করবো আপনাদেরকে যত দ্রুত সম্ভব and তত ভালোভাবে যতগুলো টিপস অ্যান্ড ট্রিক্স এর মাধ্যমে হচ্ছে যেন আমরা শেষ করতে পারি এটা। তো আমরা হচ্ছে একটু দেখি যে কি কি আপনারা আমাদের সাথে থাকলে পাবেন। প্রথমত হচ্ছে প্রবলেম সলভিং সেশন। আপনাদের সবারই তো আনলক অ্যালগরিদম আছে, যেটা দিতে হয়। যাদের অ্যালগরিদম কোর্স থাকে তাদেরই আনলক অ্যালগরিদমটা হচ্ছে দিতে হয়, যেটা নিয়ে হচ্ছে সবারই মনে একটা ভয় থাকে। ইভেন লাস্ট সেমিস্টারেও বেশ টাফ একটা কম্পিটিশন হয়েছে। লাস্ট সেমিস্টারের যদি আপনারা ইয়েগুলো দেখেন, যদি হচ্ছে স্ট্যান্ডিংস গুলো দেখেন, লাস্ট সেমিস্টারে কিন্তু বেশ টাফ একটা সিচুয়েশন ছিল। তো এর মধ্যে থেকেও আমাদেরই হচ্ছে স্টুডেন্ট আদিব, সে বেশ ভালো করেছে। এর পাশাপাশি হচ্ছে আরো অনেকজনই বেশ ভালো করেছে। এর পাশাপাশি হচ্ছে আমরা চেষ্টা করি উইকলি একটা কন্টেস্ট নেওয়ার। উইকলি কন্টেস্ট অ্যান্ড হচ্ছে আপনারা অ্যাসাইনমেন্ট, আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, যে অ্যাসাইনমেন্টগুলো সলভ করার মাধ্যমে আপনাদের নিজেদেরকে অ্যাসেস করতে পারেন। আর হচ্ছে আমরা আমাদের কিউবিট থেকে একটা ট্র্যাকার শিটও আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ। এই ট্র্যাকার শিটটা আপনারা যদি সলভ করেন তাহলে দেখা যাবে ইউটিএতে একটা খুবই ভালো একটা পজিশন আনার একটা পসিবিলিটি থাকে, খুব ভালো পজিশন আনতে পারবেন বলে আমরা আশা করি। এর বাইরে প্রজেক্ট গাইডলাইন বলতে আপনাদের অ্যালগরিদমের যদি কোনো প্রজেক্ট দেয় কোনো টিচার, কোনো টিউটর, সেক্ষেত্রে আপনাদের যদি কোনো ধরনের হেল্প লাগে,
যেহেতু প্রোগ্রামিং এর ব্যাপার, আমি অলরেডি অনেকগুলো প্রজেক্ট করছি। এর বাইরেও হচ্ছে আপনাদের সাথে আরো আমারও সিনিয়র যারা ভাই আছে তারাও আরো অনেক প্রজেক্ট করছে, তাদেরও একটা আইডিয়া আছে। তো অ্যালগোরিদম রিলেটেড প্রজেক্টে আমরা আপনাদের হেল্প করতে পারবো ইনশাল্লাহ। এর বাইরে আছে হচ্ছে প্রবলেম সলভিং, যেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আপনাদের, বিশেষ করে একাডেমিক রেজাল্টের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। আমি নিজেই হচ্ছে প্রত্যেকটা এক্সামের আগে কোশ্চেন সলভ করি, যেটা হিউজলি হেল্প করে আমাকে। শুধুমাত্র যে একাডেমিক বিষয় তা না, এর বাইরে পাশাপাশি আমরা অনেক নতুন কিছু জানতে পারি, যেহেতু আমরা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে এই কোশ্চেনগুলো আনার চেষ্টা করি। তো এই জন্য হচ্ছে আপনাদের একাডেমিক রেজাল্টটাও ভালো হবে বলে আশা করা যায়। আর হচ্ছে সার্টিফিকেট, অবশ্যই সার্টিফিকেট পাবেন, কোর্স কমপ্লিট করার পর একটা সার্টিফিকেট পাবেন। অ্যান্ড মেম্বারশিপ কার্ডের যেটা সবচেয়ে বড় সুবিধা, সেটা হচ্ছে লাস্ট সেমিস্টারে যারা আমাদের সাথে স্টুডেন্ট ছিল অ্যান্ড এই সেমিস্টারে যারা আমাদের এখানে এনরোল করতে যাচ্ছে, তাদেরকে এক্সট্রা যতগুলো অফার আছে তার উপরে এক্সট্রা 10% হচ্ছে আমরা একটা ডিসকাউন্ট দিচ্ছি। তো আপনারা যদি এই সেমিস্টার আমাদের সাথে থাকেন, দেখা গেছে নেক্সট সেমিস্টারে যখন আপনাদের ওপি কোর্স বা মেশিন লার্নিং কোর্স থাকবে, তখন যদি আপনারা আমাদের সাথে আবার থাকেন, একটা 10% অথবা তার বেশিও হয়তো কোনো ডিসকাউন্ট পেতে পারেন, সেটা ডিপেন্ডিং অন এভরিথিং। আচ্ছা, এখন আমাদের হচ্ছে আমরা কোর্স মডিউল সম্পর্কে যদি একটু দেখতে চাই, যে কোর্সের থেকে আমরা কি কি পাবো। একটা সি প্রোগ্রামিং এর রিক্যাপ ক্লাস করবো, যেহেতু সি প্রোগ্রামিং আপনারা কোর্সের অনেকদিন হয়ে গেছে, তো সেই সম্পর্কে হয়তো কিছু টুকটাক ভুলে গেছেন, আবার একটু মনে করা দেওয়ার চেষ্টা করা হবে। সি এর পাশাপাশি সি প্লাস প্লাসেও আমরা দেখবো ইনশাল্লাহ। আর এরপর থেকে হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশনের ক্লাস হবে, আমরা ফাংশন রিকারশন সম্পর্কে জানবো। রিকারশন খুবই খুবই কমপ্লেক্স একটা টপিক, ভেরি কমপ্লেক্স একটা টপিক। আমি হচ্ছে কিছু নিজের কিছু অ্যানালিসিসের মাধ্যমে, নিজে শেখার মাধ্যমে অনেক কিছু সহজ করার ট্রাই করছি। আমরা চেষ্টা করবো আপনাকে হচ্ছে এই বিষয়টা সহজভাবে বোঝানোর জন্য, আপনাদের খুব ইজিলি ফাংশন অ্যান্ড রিকারশন সম্পর্কে একটা আইডিয়া চলে আসে। এর বাইরে জিসিডি আছে, জিসিডি ইজি, জিসিডি আপনাদের অল্প একটু বুঝা দিলে আপনারা বুঝবেন ইনশাআল্লাহ। এর বাইরে আছে হচ্ছে টাইম কমপ্লেক্সিটি, ভেরি ইম্পর্টেন্ট, অলরেডি একবার বলছি আবার বলতেছি, ভেরি ইম্পর্টেন্ট টাইম কমপ্লেক্সিটি নিয়ে কোশ্চেন আসবে 110% শিওর কোশ্চেন আসবে এই টাইম কমপ্লেক্সিটি নিয়ে। টাইম কমপ্লেক্সিটি নিয়ে বিভিন্ন ধরনের কোশ্চেন আসে, কোন একটা প্রবলেম দিয়ে দেয়, সেই প্রবলেমটার কমপ্লেক্সিটি কত হতে পারে, সেই প্রবলেমটার কমপ্লেক্সিটি কি আরো বেটার করা পসিবল কিনা, অনেক ধরনের কোশ্চেন আছে যেগুলো আমরা হচ্ছে কোশ্চেন সলভ করার টাইমে ইনশাআল্লাহ দেখবো। এর বাইরে আছে হচ্ছে ব্রুট ফোর্স অ্যালগরিদম, যেটা নিয়ে আমরা হচ্ছে একটু আগেই দেখতেছিলাম যে ব্রুট ফোর্স কি জিনিস। ব্রুট ফোর্সের অ্যাপ্রোচ, আমাদের আমাদের যে কোর্সটা আছে এই কোর্সে 4 ধরনের অ্যাপ্রোচ আছে: ব্রুট ফোর্স অ্যাপ্রোচ, ডিভাইড অ্যান্ড কনকার অ্যাপ্রোচ, গ্রিডি অ্যাপ্রোচ অ্যান্ড ফাইনালি ডাইনামিক প্রোগ্রামিং অ্যাপ্রোচ। প্রত্যেকটা অ্যাপ্রোচের আন্ডারেই 2টা 3টা 4টা 5টা করে অ্যালগরিদম আছে, যে অ্যালগরিদমগুলোকে আপনাকে অবশ্যই জানতে হবে, শিখতে হবে এন্ড অ্যাপ্লাই করতে জানতে হবে। ইয়েস, নাজমুল আহমেদ। ভাইয়া টাইম কমপ্লেক্সিটি কি ভাই, এর ভিতর কি বাবল সর্ট বা সিলেকশন সর্ট এর ভিতর কি আছে এগুলা? হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের মধ্যে টাইম কমপ্লেক্সিটি আছে। আপনার অ্যালগরিদমে যতগুলা কোড লিখবেন, শুধু অ্যালগরিদম বলেন, আপনি যখন কোনো একটা ইন্ডাস্ট্রিতে যাবেন, ইন্ডাস্ট্রির মধ্যেও যখন আপনি কোনো একটা কাজ করবেন, আপনাকে অবশ্যই টাইম কমপ্লেক্সিটি নিয়ে কাজ করতে হবে। কারণ কোনো একটা প্রবলেমকে আমি কতটুকু ফাস্ট সলভ করতে পারতেছি তার উপরে হিউজ একটা বিষয় ডিপেন্ড করে। সেটার উপরে কোনো সেই প্রোগ্রামটা ল্যাগ করতেছে কিনা, শুধু যে তার ল্যাগ এমন না, এর পাশাপাশি ইকোনমিক্যাল বিষয় থাকে, যে এটাকে আমি একটা প্রবলেম সলভ করলাম, শুধু সলভ করলেই হবে না, এটাকে আমাকে ইকোনমিক্যালি যে হচ্ছে ফিজিবলও করতে হবে। পাশাপাশি আমার যেন ডিভাইস, আমাদের তো এক একজনের এক এক ডিভাইস থাকে, প্রত্যেকটা ডিভাইসে যেন ফিজিবল হয়ে চলতে পারে। তো যাই হোক, এগুলো ইন্ডাস্ট্রিয়াল কথাবার্তা। যদি একাডেমিক কথা বলি, তাহলে হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় আপনাদের টাইম কমপ্লেক্সিটি আছে, আপনাদেরকে ক্যালকুলেট করতে জানতে হবে টাইম কমপ্লেক্সিটি, কিভাবে এই টাইম কমপ্লেক্সিটি বেটার করা যায়, কোন অ্যালগরিদমের ক্ষেত্রে কেন কেন আমাদের এত ধরনের অ্যাপ্রোচ আছে, কেন গ্রিডি থাকা সত্ত্বেও কেন ডাইনামিক লাগতেছে, কেন ব্রুট ফোর্স থাকা সত্ত্বেও কেন ডিভাইড এন্ড কনকার লাগতেছে, এই সবগুলো জিনিস আমাদেরকে জানতে হবে। ওকে, তো এখানে আমরা হচ্ছে এই অ্যালগরিদম গুলো জানবো। লিনিয়ার সার্চ, একটু আগেও আমরা লিনিয়ার সার্চ দেখতেছিলাম, ঠিক আছে? তো লিনিয়ার সার্চ সম্পর্কে আরো বেটার ভাবে জানবো। লিনিয়ার সার্চ, বাইনারি সার্চ, কেন এত ধরনের সার্চের দরকার আছে, এত ধরনের সর্ট, ইনসার্শন সর্ট, বাবল সর্ট, সিলেকশন সর্ট, মার্জ সর্ট, কুইক সর্ট, কেন এত সর্ট দরকার, প্রত্যেকটা জিনিস ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা জানবো। এর বাইরে আছে গ্রিডি অ্যাপ্রোচ, সেই গ্রিডি অ্যাপ্রোচের মধ্যে কতগুলো অ্যালগরিদম আছে: কোয়ারেন্টাইজ অ্যালগরিদম, বিন প্যাকিং, পার্শাল ন্যাপস্যাক, হাফম্যান কোডিং, এই অ্যালগরিদম সম্পর্কে জানবো। ডাইনামিক প্রোগ্রামিং, দেখেন একটা জিনিস, এখানে কয়েন চেঞ্জ আছে, আবার এখানেও কয়েন চেঞ্জ আছে, এখানে ন্যাপস্যাক আছে, আবার এখানেও ন্যাপস্যাক আছে।
কি দরকার, কেন কেন একই জিনিস একবার 3D অ্যাপ্রোচ একবার ডাইনামিক প্রোগ্রামিং, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে জানবো ইনশাল্লাহ। এর বাইরে হচ্ছে এলআইএস, এলসিএস, যেগুলোকে লংগেস্ট কমন সাবসিকুয়েন্স, লংগেস্ট ইন্টিজার সাবসিকুয়েন্স বলা হয়। এটার উপরে আপনাদের ইউটিউতে কোশ্চেন আসে, এগুলা থেকে ইউটিএতে কোশ্চেন আসে। ইউটিএতে আসলে এই প্রত্যেকটা অ্যাপ্রোচের উপরে আলাদা আলাদা ভাবে কোশ্চেন আসে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে যখন আমরা একদম পুরো ডাইভ ইন করবো তখন ডিটেলসে জানবো ইনশাল্লাহ। আর এর বাইরে হচ্ছে গ্রাফ, গ্রাফ নিয়ে ইউটিএতে কোশ্চেন আছে, যেটা আসলে অনেক বেশি কমপ্লেক্স কোশ্চেন হয়। গ্রাফের মধ্যে আছে বিএফএস, ডিএফএস, এখানেও সার্চ, খালি সার্চ আর সর্ট অ্যালগরিদম, সার্চ করো সর্ট করো। এর বাইরে আছে হচ্ছে এই যে মিনিমাম স্প্যানিং কি এর মধ্যে কিভাবে হচ্ছে এই দুইটা অ্যালগরিদম দুইভাবে কেন কাজ করে। এর বাইরে সিঙ্গেল সোর্স, শর্টেস্ট পাথ, এখানেও দুইটা অ্যালগরিদম আছে, ডিজাস্টাস, বেলমেন্ট ফোর্ড। এই দুইটা অ্যালগরিদম আপনাদের সিলেবাস থাকবে কিনা শিওর না, থাকুক আর না থাকুক আমরা চেষ্টা করবো দুইটাই পড়ায় দেওয়ার যেন আপনাদের নিজেদের জ্ঞানটাও বাড়ে। এর বাইরে তো বললামই প্রজেক্ট গাইডলাইন, প্রবলেম সলভিং, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে যেন আপনাদের আমরা ইনশাআল্লাহ আরো বেটার ভাবে হেল্প করার চেষ্টা করব। তো আমাদের কোর্স আউটলাইন নিয়ে আপনাদের কোনো কোয়েশ্চেন, কোর্স আউটলাইন অথবা আপনাদের যে হচ্ছে আপনাদের ফিস অথবা এইসব বিষয়ে কোনো কোয়েশ্চেন আস্ক করতে পারেন। আপনারা কি আপনাদের যারা হচ্ছে অ্যালগরিদমের ক্লাস স্টার্ট করছেন, আপনারা কি নিজেরা হচ্ছে যে ক্লাস থেকে যে আউটলাইন দেয় সেই আউটলাইনগুলো পাইছেন এখনো? আমাকে একটু জানান যদি কেউ পেয়ে থাকেন। আচ্ছা, যাই হোক, ক্লাসে আপনারা পান আর না পান, আমরা ইনশাল্লাহ শেষ করে দিব ক্লাসের আগেই। ইভেন গতবার এমন হয়েছিল যে মিডের মিড শেষ করে আমরা হচ্ছে ফাইনালের পড়াও স্টার্ট করে দিচ্ছিলাম। আমরা এমন হচ্ছে আগে থেকেই সব শেষ করে ফেলছি, ফাইনালের অনেক আগে সব কিছু শেষ করে দেওয়ার চেষ্টা করছিলাম। তো এবারও ইনশাল্লাহ সেটাই চেষ্টা করব। যদিও 4 মাস ভেরি ডিফিকাল্ট, আপনাদের জন্য ডিফিকাল্ট, আমার জন্য একটু ডিফিকাল্ট, বাট চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখন হচ্ছে আমরা একটু পড়াশোনার দিকে আবার ঢুকি, আবার দেখি যে অ্যাপ্রোচ নিয়ে, দেখি যে কিছু কিছু কি কি অ্যাপ্রোচ আছে and কেন আছে। অ্যাপ্রোচ গুলো নিয়ে অলরেডি বলছিলাম, ব্রুট ফোর্স, ডিভাইড অ্যান্ড কনকার, গ্রিডি, ডাইনামিক প্রোগ্রামিং অথবা ডিপি যেটাকে বলা হয়। And এখন ব্রুট ফোর্স নিয়ে মানে বেসিক্যালি যদি সোজা বাংলা ভাষায় বলি, ব্রুট ফোর্স হচ্ছে এমন একটা অ্যাপ্রোচ যে অ্যাপ্রোচে আপনাকে যখন কোনো একটা প্রবলেম সলভ করতে দেওয়া হবে, আপনি ওইটার যতগুলো অপশনস আছে প্রত্যেকটা অপশনকেই হচ্ছে গিয়ে চেক করতে থাকা, প্রত্যেকটা অপশনকে চেক করতে থাকা যে এটাই আসলে অ্যান্সার কিনা, এটাই আসলে অ্যান্সার কিনা। এই যে ধরেন আপনার কাছে 10টা অপশন আছে, আপনি 10টা অপশন চেক করবেন যে এটাই আসলে সঠিক অ্যান্সার কিনা। আচ্ছা, এখন এটার এক্সাম্পল যদি দিই তাহলে আশা করি বেটার ক্লিয়ার হবে। যদি আমি আবার হচ্ছে যে সার্চে ফিরে যাই, এই যে সার্চিং অ্যালগরিদম 18 সার্চ করার জন্য আমি কি করছিলাম, এইখানে চেক করছিলাম যে 5 কি ঠিক কিনা, না 5 ঠিক, এটা ফার্স্ট অপশন আমার চলে গেল 5 ঠিক। সেকেন্ড অপশন চেক করলাম, সেকেন্ড অপশন ঠিক না। থার্ড অপশনে চলে গেলাম, থার্ড অপশন ঠিক না। ফোর্থ অপশনে গিয়ে দেখলাম যে আমি ঠিক। যদি ফোর্থ অপশন আমার ঠিক না থাকতো তাহলে আমি ফিফথ এন্ড সিক্সথ অপশন কি করতাম, চেক করতাম। তাহলে এই যে একটা জিনিস হলো আমাদেরকে যে প্রত্যেকটা অপশনই চেক করতে হলো কোন একটা সলিউশন বের করার জন্য, এটাই হচ্ছে আমার ব্রুট ফোর্সের অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচের আন্ডারে আমার কয়েকটা অ্যালগরিদম আছে, লিনিয়ার সার্চ অ্যালগরিদম যেটা অলরেডি দেখাইলাম, এর বাইরেও বাবল সর্ট, ইনসারশন সর্ট এন্ড সিলেকশন সর্ট, এই সবগুলো সর্টই হচ্ছে ব্রুট ফোর্স অ্যাপ্রোচের আন্ডারে থাকে। এই অ্যালগরিদম গুলো নিয়ে ভবিষ্যতে আমাদের ক্লাস আছে, দেখবো ইনশাআল্লাহ। ভাই একটু সাউন্ডটা ক্লিয়ার করেন। আমার সাউন্ডটা ক্লিয়ার না? মাঝে মাঝে ক্লাস আসতেছে। আচ্ছা, আবার হচ্ছে প্রবলেম হইলে আমাকে আবার জানাই। ওকে, এই হলো গেল হচ্ছে আমাদের ব্রুট ফোর্স নিয়ে কথাবার্তা। দেন আসি হচ্ছে ডিভাইড এন্ড কনকার মেথড। তো ব্রুট ফোর্সে আমরা কি দেখলাম, আমাদের কাছে যতগুলো অপশন ছিল আমরা প্রত্যেকটা অপশন কি চেক করতেছি। তাহলে আমাদের এই কষ্টটা কমানোর জন্য আমাদের আসলে কি করা উচিত, আমাদের অপশনগুলো কিছু বাদ দেওয়া উচিত, কিছু অপশন কি করা উচিত, কেটে ফেলা উচিত, যেন আমাদের সবগুলো অপশন চেক করা না লাগে। কিছু অপশন যখন আমরা বাদ দিয়ে দিতে পারতেছি, আমাদের অপশনস কমে গেল, আমাদের কষ্ট কমে গেল, আমাদের টাইম কমপ্লেক্সিটি কমে গেল। ওকে,
এই ডিভাইড এন্ড কনকার মেথড, এখানে নামেই যেহেতু ডিভাইড এন্ড কনকার আছে, অর্থাৎ এখানে আমরা ডিভাইড করলাম, কনকার করলাম। কোন একটা প্রবলেম দেওয়া হয়েছে, সাপোজ এটা আমার একটা প্রবলেম, এটাকে আমি ডিভাইড করব P1 এ এন্ড P2 তে। দেন হচ্ছে কি করব, এই P1 কে আবার ডিভাইড করব P3 তে, আবার হচ্ছে P4। দেন কি করব, এই দুইটার একটা সলিউশন বের করব। এই দুইটার একটা সলিউশন বের করলাম, ধরো S1, ওকে। এটার একটা সলিউশন করলাম S2। দেন এই দুইটাকে মার্জ করে একটা সলিউশন করলাম S। এই যে হচ্ছে একটা প্রবলেমকে আমি ভাগ করলাম, ছোট ছোট কতগুলো অংশে ভাগ করলাম, এই ভাগ করার বিষয়গুলোই হচ্ছে গিয়ে ডিভাইড এন্ড কনকার হিসেবে বলা হয়। তো ডিভাইড এন্ড কনকারের মধ্যে কতগুলো হচ্ছে অ্যালগরিদম আছে, বাইনারি সার্চ অ্যালগরিদম, মার্জ সর্ট অ্যালগরিদম, কুইক সর্ট অ্যালগরিদম। একটু আগে দেখলাম যে হচ্ছে লিনিয়ার সার্চ যেটা ছিল, সেটা ছিল ব্রুট ফোর্স। তো লিনিয়ার সার্চের টাইম কমপ্লেক্সিটি, আচ্ছা টাইম কমপ্লেক্সিটি নিয়ে যেহেতু আমরা এখনো জানি না, তাহলে টাইম কমপ্লেক্সিটি আপাতত না বলি, পরবর্তীতে বলবো। আর ডিভাইড এন্ড কনকার গেল, দেন আসে হচ্ছে গ্রিডি অ্যালগরিদম। একটু আগেই বললাম গ্রিডি অ্যালগরিদম। আচ্ছা ব্রুট ফোর্স আরেকবার রিক্যাপ করলে ভালো হয়। আচ্ছা আবারও বলি, ব্রুট ফোর্স হচ্ছে যতগুলো আমার কাছে কোনো একটা প্রবলেমের জন্য যতগুলো সলিউশন আছে, আমাকে একটা প্রবলেম দেওয়া হয়েছে, এই প্রবলেমের জন্য হতে পারে যে 20টা সলিউশন আছে। যেমন আমাকে এখানে সার্চ করতে বলা হয়েছে, এটা হচ্ছে একটা অ্যারে, এই অ্যারের মধ্যে নাম্বার আছে, সাপোজ 10, 20, 23, 19, সাপোজ 5। এখন আমাকে এখান থেকে 19 সার্চ করতে বলা হয়েছে। আচ্ছা আমার এটা একটা বক্স, ওকে, এটা একটা বক্স, এটা একটা বক্স, এটা একটা বক্স, এটা একটা, প্রত্যেকটা একটা একটা বক্স আছে আমার, ওকে। এখন এই 19 এই বক্সগুলোর যে কোনো একটা বক্সেই থাকতে পারে, যে কোনো বক্সে থাকতে পারে। আমরা জানি না যে কোন বক্সে আছে, একটা মেশিন জানে না যে 19টা এগুলো সবগুলোর মধ্যে কোন বক্সটার মধ্যে আছে। তো আমাকে কি করতে হবে, প্রত্যেকটা বক্সকে চেক করতে হবে, রাইট? আমি ফার্স্টে এই বক্সে চেক করলাম, না এই বক্সে নাই। এই বক্সে চেক করলাম, এই বক্সে নাই। এই বক্সে চেক করলাম, এই বক্সেও নাই। ফাইনালি এই বক্সকে যখন চেক করলাম তখন দেখলাম আচ্ছা এই বক্সের মধ্যে আমার 19 এই ভ্যালুটা আছে। অর্থাৎ এই যে আমাদের এই প্রত্যেকটা বক্স অথবা প্রত্যেকটা অপশনকে যে আমি এগেইন এন্ড এগেইন চেক করলাম, প্রত্যেকটা অপশনকে চেক করার এই যে অ্যাপ্রোচটা, এই অ্যাপ্রোচটাকে বলা হয় ব্রুট ফোর্স অ্যাপ্রোচ। এন্ড এই ব্রুট ফোর্সের আন্ডারেই কতগুলো অ্যালগরিদম আছে। আশা করি বোঝা গেছে। বোঝা যদি যায় আমাকে একটু জানাবেন যে কোশ্চেনটা করছিলেন এই মাত্র। ওকে, ওকে, ভেরি গুড। আচ্ছা দেন হচ্ছে আমরা গ্রিডিতে যাচ্ছি। গ্রিডি অ্যালগরিদম, গ্রিডি নামেই নামেই গ্রিডি, গ্রিডি অর্থ কি, লোভী। তো সবাই আমরা হয়তো জানি গ্রিডি অর্থ লোভী, ওকে। এখন গ্রিডি অ্যাপ্রোচ আর হচ্ছে ব্রুট ফোর্সের মধ্যে ছোট্ট একটা সিমিলারিটি হচ্ছে, ব্রুট ফোর্স কি করে, ব্রুট ফোর্স প্রত্যেকটা জিনিসকে ছোট্ট একটা ডিসিমিলারিটি, ব্রুট ফোর্স কি করে প্রত্যেকটা জায়গাকে চেক করে, অন্যদিকে গ্রিডি কি করে, গ্রিডি আসলে প্রত্যেকটা অপশনকে চেক করে না। গ্রিডি তার হাতে এই মুহূর্তে যে যতগুলো রিসোর্স আছে, সাপোজ কোন একটা প্রবলেমকে আমি সলভ করতে চাচ্ছি, সেই প্রবলেমটা সলভ করার জন্য আমার কাছে আপাতত এ এন্ড বি এই দুইটা রিসোর্স আছে। এর বাইরেও কিছু সি ডি ই রিসোর্সেস আছে, যে রিসোর্সগুলো বর্তমানে আমার কাছে নাই, জাস্ট এই দুইটা রিসোর্স আছে। গ্রিডি করে কি, জাস্ট এই দুইটা রিসোর্স নিয়ে একটা সলিউশন দেয়, দেন যখন আবার এই রিসোর্সগুলোকে পায় দেন আরেকটা সলিউশন দেয়, এন্ড এটা ফাইনালি সলিউশন। ওকে, এটা হচ্ছে গ্রিডির কাজ। অন্যদিকে ডাইনামিক প্রোগ্রামিং অথবা ডিপি যেটা করে, ধরেন আমার কাছে এ বি সলিউশন, এ বি রিসোর্স আছে, আবার সি ডি ই এই রিসোর্স গুলো আছে। ডাইনামিক প্রোগ্রামিং প্রথমে কোনো সলিউশন দেয় না, সে প্রথমে এই রিসোর্স গুলোকে চেক করে, এই রিসোর্স গুলোকে চেক করে, এন্ড ফাইনালি একটা সলিউশন দেয়। তাহলে তাহলে আসলে কিন্তু এটা কিন্তু খুব সিম্পলি বোঝা যায় যে আমাদের অবশ্যই এই যে যেটা আমরা সেকেন্ড সলিউশন পেলাম, এই সলিউশনটাই বেটার হওয়ার কথা, রাইট? তো এটা নিয়ে আমরা একটু একটা এক্সাম্পল দেখবো, এক্সাম্পল দেখলে আশা করি ভালো মতো বুঝবো। তো তার আগে আমি হচ্ছে আপনাদেরকে একটু আপনাদের যে অফারটা ছিল সেই অফারটা নিয়ে আরেকবার বলতে চাই। আমাদের এই কোর্সের মেইন ফি হচ্ছে 2000 টাকা, ওকে। এর উপরে বর্তমানে একটা নির্দিষ্ট টাইম লিমিট দেওয়া আছে 25 তারিখ পর্যন্ত। এই টাইম লিমিটের পর্যন্ত আপনাদের একটা 15% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। 15% ডিসকাউন্টে 1700 টাকা হয় হচ্ছে আপনাদের জন্য ফিস।
এর বাইরেও যদি আপনারা হচ্ছে আমাদের যারা অ্যাম্বাসেডর আছে তাদের যে প্রোমো কোড আছে সেগুলো ইউজ করেন, আরো এক্সট্রা 5%, অর্থাৎ টোটাল 20%-এ 1600 টাকায় আপনারা এই ফিটা আপনারা এই কোর্সটা নিতে পারবেন। অ্যান্ড যারা আমাদের প্রিভিয়াস ইউজার ছিলেন, যারা, তারা তো আর এই অ্যালগরিদম কোর্সটা নেবেন না। যারা হচ্ছে ডেটা স্ট্রাকচার করে আসছেন এন্ড এটা নিতে যাচ্ছেন, তাদের জন্য আরো এক্সট্রা 10% আছে, সেটা হচ্ছে 30% হয়ে টোটাল 1400 টাকা। এটা হচ্ছে আমাদের বেসিক গেল। এখন যারা হচ্ছে আপনারা এখন যারা ক্লাস করছেন, আপনাদের জন্য স্পেশালি আপনাদের জন্য হচ্ছে একটা অফার আছে। সরি, আপনাদের যারা হচ্ছে এখন আছেন আপনাদের জন্য স্পেশাল একটা অফার আছে। সেটা হচ্ছে যারা আপনারা যদি একসাথে আপনারা 3জন ফ্রেন্ড অথবা আপনারা একসাথে যদি কোনো 3জন আমাদের এই কোর্সে জয়েন হন, তাহলে হচ্ছে একটা কোর্স নেন, আপনারা 3জন মিলে একটা কোর্স নেন, তাহলে আপনারা 4000 টাকা এই কোর্সটা আপনারা অ্যাভেল করতে পারবেন। এটা হচ্ছে আপনাদের জন্য স্পেশাল অফার। তবে এটার জন্য শর্ত হচ্ছে অবশ্যই আপনাদেরকে আজকের ক্লাসটাতে জয়েন থাকতে হবে। আপনারা যারা আজকের ক্লাসে জয়েন আছেন, আপনারা বলেন আপনাদের আরো ফ্রেন্ডদেরকে জয়েন করতে, যাতে হচ্ছে আপনারা এই অফারটা অ্যাভেল করতে পারেন। এবং এটা আপনাদেরকে অবশ্যই আজকে অথবা কালকের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে, এন্ড আজকের ক্লাসটা করা থাকতে হবে। আজকে অথবা কালকের মধ্যে যদি আপনারা রেজিস্ট্রেশন করেন 3জন একই সাথে, তাহলে হচ্ছে আপনারা 4000 টাকা এই কোর্সটা নিতে পারবেন। আশা করি বোঝা গেছে। যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে হচ্ছে আমাকে কোয়েশ্চেন করবেন। তার আগে আমরা হচ্ছে একটু দেখি যে আসলে অ্যালগরিদম এগেইন কিভাবে কাজ করে। এগেইন আমরা পড়াশোনা একটু করতে, এখানে একটা প্রবলেম দেয়া আছে। অ্যালগরিদমের কাজে কি কোনো একটা প্রবলেমকে এফিশিয়েন্টলি সলভ করা। এখানে একটা প্রবলেম দেয়া আছে। এই প্রবলেমটাতে বলা হয়েছে যে আনলিমিটেড অ্যামাউন্টের আমার কাছে কিছু নোট আছে। কি কি নোট আছে? 100, 50, 40, 20 and 5। এই নোটগুলো আমার কাছে আনলিমিটেড অ্যামাউন্ট আছে। এন্ড আমাকে বলা হয়েছে যে হচ্ছে 170 টাকা আমাকে বানাতে হবে। ওকে, এটার মানেটা কি কেউ বুঝতে পারছেন? আমাকে একটু জানাবেন যে কেউ বুঝতে পারছেন কিনা, এখানে কি বলছে, বা কেউ বুঝতে পারেন নাই কিনা, এটাও আমাকে একটু জানাবেন। আচ্ছা, আমাকে জানানো লাগবে না। আপনারা যদি এটা বুঝতে না পেরে থাকেন তাহলে একটু হ্যান্ড রেজ করেন, যেখানে কি বলছে বুঝি নাই, হ্যান্ড রেজ করেন তাহলে। ওকে ওকে, থ্যাংক ইউ। আপনারা হচ্ছে হ্যান্ড ডাউন করতে পারেন। আমি আবার বলি। ওকে, দেখেন এখানে 170 টাকার একটা অ্যামাউন্ট দেয়া আছে। ওকে, আমাকে কি করতে হবে? এখানে যে 100 টাকা আছে, 50 টাকা আছে, 40 টাকার নোট আছে, 20 টাকার নোট আছে, 5 টাকার নোট আছে, এই যে নোটগুলো আছে, এই নোটের মধ্যে কিছু সংখ্যক নোট ইউজ করতে হবে যেন এই নোটগুলোর যোগফল 170 টাকা হয়। ওকে, যেমন ধরেন আমি যদি বলি, ধরেন 100 টাকা যোগ 50 টাকা যোগ 20 টাকা, তাহলে হলো কত টাকা? 170 টাকা। এই যে আমি এটা করলাম, এখানে কি হলো? একটা 100 টাকার নোট নিচ্ছে, একটা 50 টাকার নোট নিচ্ছে, একটা 20 টাকার নোট নিচ্ছে। টোটাল কয়টা নোট নিচ্ছি? 3টা নোট নিচ্ছি। আমার কাজ হচ্ছে এই 3টা বের করা। এটা কিভাবে বের করা? অ্যালগরিদমের মাধ্যমে বের করা, যে আমার অ্যানসারটা 3 আসবে। তো এটা হচ্ছে এই প্রবলেমটাকে কয়েন চেঞ্জ প্রবলেম বলা হয়। এটা নিয়ে আমরা আরো ডিপলি জানবো পরে। আমরা আপাতত খুবই সিম্পলি দেখার চেষ্টা করি, খুবই সিম্পলি বোঝার চেষ্টা করি যে কয়েন চেঞ্জ প্রবলেমটা কিভাবে সলভ হয়। ওকে, দেয়া আছে 170 টাকা। আচ্ছা, নর্মালি অ্যাজ এ সিম্পল মাইন্ড আমাকে বলা হয়েছে যে সবচেয়ে কম সংখ্যক নোট ইউজ করতে হবে। ওকে, যদি সবচেয়ে কম সংখ্যক নোট ইউজ করতে হয় তাহলে কিন্তু আমাকে কি করতে হবে? সবচেয়ে বড় যে নোট আছে ওই নোটটা সবচেয়ে বেশি নিতে হবে, রাইট? আমার এই কথাটার সাথে এগ্রি করেন? আমি আবার বলি, আমাকে সবচেয়ে কম সংখ্যক নোট ইউজ করতে হবে। তাহলে কম সংখ্যক নোট ইউজ করার জন্য আমাকে সবচেয়ে বড় যে হচ্ছে অ্যামাউন্টের নোট আছে সেটা নিতে হবে। যেমন ধরেন আপনাকে বলা হয়েছে কি 10,000 টাকা, 10,000 টাকা আপনি মনে করেন এখন আপনার ভার্সিটির ফিস পেমেন্ট করবেন 10,000 টাকা।
এখন 10,000 টাকার ফিস পেমেন্ট করার জন্য আপনার কাছে দুইটা অপশন আছে, এক হচ্ছে 1,000 টাকার নোট ইউজ করতে পারেন, আর এক হচ্ছে 500 টাকার নোট ইউজ করতে পারেন। এখন যদি আপনি 500 টাকার নোট ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে 20টা নোট ক্যারি করা লাগছে। অন্যদিকে যদি 1,000 টাকার নোট ইউজ করেন আপনাকে জাস্ট 10টা নোট ক্যারি করা লাগতেছে। তার মানে যত বড় নোট হচ্ছে আমার কি হলো, নোটের সংখ্যা তত কমে গেল। আমার এই কথাটার সাথে যারা এগ্রি করেন তারা হ্যান্ড রেজ করেন। ওকে, ওকে, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আপনারা সবাই হচ্ছে হ্যান্ড ডাউন করতে পারেন, অবশ্যই এগ্রি করলেন। ওকে, এখন তাহলে আমাদের একটা বেসিক ইনস্টিংক্ট কি বলে যে এখানে 170 টাকা যদি আমি হচ্ছে একদম কম অ্যামাউন্টের নোটে আনতে চাই, সবচেয়ে কম নোট ইউজ করতে চাই, তাহলে আমাকে প্রথমেই 100 টাকার একটা নোট নিতে হবে। ওকে, তাহলে আমি একটু কি করি, 170 টাকা আছে, আমি যদি একটা 100 টাকার নোট নিয়ে নেই তাহলে আমার কাছে বাকি থাকে আর কত টাকা, 70 টাকা। তার মানে আমার কি হইলো, 100 টাকার আমার একটা নোট লাগবে। ওকে, এখন আমরা নেক্সট স্টেপে যাই। আমাদের অ্যালগরিদমের কাছে কি স্টেপ বাই স্টেপ সলিউশন করা। ওকে, 70 টাকা আছে, এখন আমি কি করতে পারি, 70 টাকা বা 60 টাকার কোনো নোট আমার কাছে নাই, আমার কাছে আছে 50 টাকার নোট। তাহলে আমি কি করতে হবে, চেষ্টা করতে হবে হাইয়েস্ট অ্যামাউন্টের নোট না। এখন 100 টাকার অ্যামাউন্টের নোটটা তো আমি নিতে পারতেছি না, কারণ আমার কাছে আছেই 70 টাকা। তাহলে আমি কি করব, 50 টাকার একটা নোট। ওকে, তাহলে আমার কাছে বাকি থাকে আর কত টাকা, 20 টাকা। ওকে, তাহলে আমি এখানে কি করলাম, 50 টাকার একটা নোট নিলাম। আচ্ছা, কেউ আমাকে বলেন তো এখন আমি কত টাকার নোট নিব? আপনারা লিখে দিতে পারেন, যদি বলতে প্রবলেম হয় আপনারা লিখে দিতে পারেন যে এখন কত টাকার নোট আসলে ইউজ করব। 20, রাইট। মোহাম্মদ তানভীর হাসান, ওকে, সুমিত রয় অয়ন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 20 টাকার একটা নোট আমরা এখন এখানে ইউজ করব। তার মানে হচ্ছে 20 টাকার একটা নোট আমি ইউজ করলাম। তাহলে আমাকে কয়টা নোট ইউজ করলাম, টোটাল হচ্ছে 3টা নোট ইউজ করলাম, 100 টাকার, 50 টাকার, 20 টাকার, 3টা নোট ইউজ করলাম। আচ্ছা, এই যে আমি একটা অ্যাপ্রোচ আগালাম, এই অ্যাপ্রোচটাকে বলা হয় গ্রিডি অ্যাপ্রোচ। কেন এটাকে গ্রিডি অ্যাপ্রোচ বলা হয়? কারণ আমি কি করলাম, প্রথমেই কোনো কিছু আগ পিছ চিন্তা না করেই হচ্ছে 100 টাকার এই নোটটাকে হচ্ছে নিলাম। আমার কাছে 50, 40, 20 অনেক কিছু আছে, আমি ওগুলা ক্যালকুলেট না করে আগেই 100 কে নিলাম। 100 কে নেওয়ার পরে যখন দেখলাম 70 এসে পড়ছে, তাহলে তো আমি 100 কে নিতে পারতেছি না, তখন আমি আবার এই পরের কোনো কিছু চিন্তা না করে 50 কে নিয়ে গেলাম। ভাইয়া, হ্যাঁ, যে বা, আপনার সাউন্ড আবার আসতে হয়ে গেছে। ও আচ্ছা, এখন এখন ঠিক আছে। জি ভাইয়া। ওকে, ওকে, আচ্ছা, তো কি বলতেছিলাম যে যেহেতু হচ্ছে আহ, আমার কাছে 100 টাকা নোট ছিল ফার্স্টে, তো আমি কি করছি, 100 কেই হচ্ছে নিয়ে নিছি। দেন আমার কাছে আসছে 50 টাকার নোট, আমি 50 কেই নিয়ে নিছি, আমি এই পরের বিষয়গুলো আর ক্যালকুলেট করি নাই। এখন এখন আপনারা বলতে পারেন যে ক্যালকুলেট না করলে প্রবলেম কই হয়েছে, কোনো প্রবলেমই তো হয়নি। আমার তো অ্যান্সার তো ঠিকই আছে, আমি তো 3টা নোট ইউজ করলাম, আমার সর্বনিম্ন 3টা নোট ইউজ করতে হতে পারে, এর তো কম লাগবেই না, আমার তো প্রবলেমই নাই কোনো। এখন আমি আপনাদেরকে প্রবলেমটা দেখাই, প্রবলেমটা কোথায় হয়। সেম সেম নোটগুলো আমি নিলাম, 100, 50, 40, 20, 5, কিন্তু এখন আমাকে বললো যে 80 টাকা হচ্ছে বানাইতে এই নোটগুলো দিয়ে। তো আমি অ্যাজ এ গ্রিডি অ্যাপ্রোচ ইউজকারী, আমি গ্রিডি অ্যাপ্রোচ ইউজ করতেছি। এখন আমি কি করব, আচ্ছা, যেহেতু আমার কাছে 80 টাকা আছে, আচ্ছা বলেন তো এর আগের বারের মতো আমি এখন কোন নোটটা নিব? আমি তো 100 কে নিতে পারবো না, যেহেতু 180-র চেয়েও বড়, তাহলে 100 নোটটা আমি নিতে পারবো না। 50কে নিব। 50 কে নিব, রাইট, 50 কে নিলাম। আচ্ছা, 50 কে নিলে আমার কাছে বাকি থাকলো কত, 30। ওকে, তাহলে কি করলাম, 50 টাকার একটা নোটকে আমি ইউজ করলাম। ওকে, এখন আমি কোনটাকে নিব, 20। 20 কে নিব, অবশ্যই 20 কে নিব। তাহলে আমার কাছে বাকি থাকলো হচ্ছে 10। ওকে, 20 কে নিলে হচ্ছে থাকলো 20, একটা একটা 20 টাকার নোট নিলাম। এখন এখন কি করব বলেন তো, যেহেতু 10 টাকা আছে তাহলে কি করব? এবার 5কে নিব। হ্যাঁ, 5 কে নিব, এটাও বলতে পারি, অথবা 5 টাকার দুইটা নোট নিব, এটাও বলতে পারি, একই জিনিস। ওকে, 5 টাকার দুইটা নোটটা নিলে হয় হচ্ছে 10, এন্ড ফাইনালি আমার 0 আসলো। তাহলে আমি কি করলাম, 5 টাকার দুইটা নোটকে নিলাম। আচ্ছা, থ্যাংক ইউ উম্মে কুলসুম অ্যান্সার করার জন্য। হ্যাঁ,
হ্যাঁ তানভীর, ইউ আর অলসো রাইট। তাহলে এখন আমি কি পেলাম, এখানে আমি 2 3 4টা নোট আমি ইউজ করলাম 80 টাকা বানানোর জন্য। আমাকে কেউ কি বলতে পারবেন কিনা আপনাদের মধ্যে যে আমি 4টার কম ইউজ করে কি 80 টাকা বানাইতে পারতাম কিনা এই নোটগুলার দিয়ে ইউজ করে? 40, মুবাশশিরা, মুস্তাফিজ, ওহি, রাইট। 40 টাকা যদি 2টা নোট ইউজ করতাম, 40 + 40 টাকা যদি 2টা নোট ইউজ করতাম তাহলেই তো আমি 80 টাকা পাইতাম। তাহলে এখানে আমি কয়টা নোট ইউজ করতাম? অনলি 2টা। অথচ এখানে আমার 4টা নোট ইউজ করা লাগলো। তাহলে কি আমি ঠিক অ্যান্সার পেলাম? আমাকে তো বলছে কি সর্বনিম্নটা হচ্ছে বের করে দিতে, সর্বনিম্ন নোট বের করে দিতে। তাহলে তো আমার অ্যান্সারটা কি হলো, ভুল হয়ে গেল, রাইট? আমি 4 পেলাম অ্যান্সার। এই যে গ্রিডি অ্যাপ্রোচে আগালাম, এই হচ্ছে গ্রিডি অ্যাপ্রোচের প্রবলেম। এর আগের কোশ্চেনে কোনো প্রবলেমই ছিল না, এর আগের কোশ্চেনে সঠিক অ্যান্সার পেলাম, কিন্তু এই কোশ্চেনে এসে আর সঠিক অ্যান্সারটা আমি পেলাম না। এই প্রবলেমগুলোকে সলভ করার জন্য আছে হচ্ছে ডায়নামিক প্রোগ্রামিং অ্যাপ্রোচ অথবা ডিপি। এখানে আমরা কিছু জিনিস লিখে রাখছি যে গ্রিডি ক্যান প্রোভাইড অ্যান্সার ফাস্ট বাট সামটাইমস ইট ফেলস টু গিভ দ্য অপটিমাল আনসার। তার মানে কি, কখনো কখনো সঠিক অ্যান্সার দেয়, ওকে দিলাম অ্যান্সার সঠিক, কিন্তু কখনো কখনো আবার ভুল অ্যান্সার দেয়। একটু আগে আমরা এক্সাম্পল দেখে ফেললাম যে ভুল অ্যান্সার কোথায় দিল। অন্যদিকে ডাইনামিক প্রোগ্রামিং একটু স্লো, কিন্তু এটা সব সময় মোস্ট অপটিমাল অ্যান্সার দিবে, কখনোই ভুল অ্যান্সার দিবে না। তো ডাইনামিক প্রোগ্রামিং এর এখন যদি আমি আপনাদেরকে কোয়েন্টেন্স দেখাতে চাই, সেটার জন্য একটা আলাদা ক্লাস লাগবে। তো এই ক্লাস ইনশাআল্লাহ ভবিষ্যৎ থাকবো। আপাতত জাস্ট হচ্ছে আমরা বোঝার চেষ্টা করলাম যে আমাদের জিডির বা কোনো একটা অ্যাপ্রোচের মধ্যে প্রবলেম কোথায় হয়, এন্ড এই প্রবলেমটাকে আমরা কিভাবে সলভ করি। এই যতটুকু আমি একটু বুঝালাম এই গ্রিডি আর ডিপির মধ্যে, এর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে একটু জানান, হ্যান্ড রেজ করে আমাকে একটু জানান যে আমার এই প্রবলেমটা আছে, অথবা আপনারা লিখে পাঠান। আচ্ছা, আই থিঙ্ক সবাই বুঝতে পারছে। আর যদি কোনটা বুঝতে প্রবলেম হয় আপনারা আমাকে জানাইতে পারেন। আপনারা চাইলে আমাকে হচ্ছে টেলিগ্রামে পার্সোনালি মেসেজ দিতে পারেন বোঝার জন্য, যে কোনো কিছু বোঝার জন্য, যে কোনো কোশ্চেন আস্ক করার জন্য, কোনো প্রবলেম নেই। ওকে, এখন আমরা হচ্ছে একটু আমাদের ফাইনাল তোমার এখন কোশ্চেনটা আমি একদম এক্স্যাক্টলি বুঝি নাই, বাট গ্রিডিতে অনেকগুলো নোট নিয়ে যে সলভ হয়েছে এটাই তো হচ্ছে আমাদের প্রবলেম। গ্রিডিতে আমাকে বলছে কি যে সব, আমার কোয়েশ্চেনটাই ছিল এটা যে মিনিমাম হাউ মেনি নোটস উইল বি, মিনিমাম নোট আমাকে আনতে হবে, ঠিক আছে? তার মানে হচ্ছে হ্যাঁ হ্যাঁ, আমি তো আপনাকে এটাই দেখাইলাম। এখানে যখন আমি হচ্ছে গ্রিডি অ্যাপ্রোচ অ্যাপ্লাই করলাম তখন আমার কি হলো, 4টা নোট লাগলো, কিন্তু আসলে 2টা নোট লাগার কথা। এই সেম প্রবলেম যখন আমি ডাইনামিক অ্যাপ্রোচ আগাবো তখন আমাকে এই 2টা নোটই অ্যান্সার দিবে। ওকে, এই এই জন্য আমরা ডাইনামিক অ্যাপ্রোচ ইউজ করি, গ্রিডি ইউজ না করে ডাইনামিক এই জন্য ইউজ করি, কারণ ডাইনামিক আমাকে বেটার রেজাল্ট দিত। এখানেই হচ্ছে পার্থক্যটা, বুঝতে পারছেন? মোহাম্মদ তানভীর হাসান, বোঝা গেছে? আচ্ছা, আই গেস বুঝতে পারছেন। আমরা হচ্ছে টাইম কমপ্লেক্সিটির দিকে চলে যাই। তো টাইম কমপ্লেক্সিটি নিয়ে আমি অলরেডি বলছি, আবার বলি, টাইম কমপ্লেক্সিটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড টাইম কমপ্লেক্সিটির এই প্রবলেমগুলো আপনাদের থাকেই, আপনাদেরকে একটা প্রবলেম দিবে অ্যান্ড বলে দেয় যে হচ্ছে ওটা টাইম কমপ্লেক্সিটি কত, ওটা বের করতে। টাইম কমপ্লেক্সিটি বের করে যে কোনো একটা প্রবলেম সলভ করতে কি পরিমাণে টাইম লাগবে। এখন কি পরিমাণে টাইম মানে কিন্তু এমন যে কোনো একটা প্রবলেম সলভ করতে 1 ঘন্টা টাইম লাগতেছে একটা মেশিনে। একটা প্রবলেম সলভ করতে একটা মেশিনের হয়তো 0.03 মিলি সেকেন্ড টাইম লাগবে। ওকে, একটা মিলি সেকেন্ডেরও 100/3। অন্যদিকে আরেকজন অন্য এমন একটা অ্যাপ্রোচ বের করলো যে অ্যাপ্রোচে 0.01 মিলি সেকেন্ডে আমার প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। এটা দেখতে অত্যন্ত নগণ্য মনে হয়, কিন্তু কোনো একটা প্রবলেম সলভ করার ক্ষেত্রে এতটুকু
মিলি সেকেন্ড বা ন্যানো সেকেন্ড, এটা ভেরি ভেরি মাচ ইফেক্টিভ হয়ে যায় কোনো একটা প্রবলেম সলভ করার ক্ষেত্রে, কোনো একটা অ্যাপ বানানোর ক্ষেত্রে, কোনো একটা ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে। তো এই জন্য হচ্ছে এটা যতই নগণ্য দেখা যায়, এটা মোটেই নগণ্য। এর বাইরে হচ্ছে আমাদের বলা হয়েছে যেটা কোনো একটা ইনপুট সাইজের উপরে ডিপেন্ড করে টাইম কমপ্লেক্সিটি আমরা বের করি। আচ্ছা, ইনপুট সাইজ বলতে এখন কি বোঝায় এটা একটু পরে দেখতেছি, বেস টেস্ট ও টেস্টের সময় গিয়ে আমরা একটু ভালো মতো দেখবো যে ইনপুট সাইজের উপরে কিভাবে কি ডিপেন্ড করতেছে। এর বাইরে হচ্ছে কোনো একটা ইটস এ ক্রিটিক্যাল ফ্যাক্টর ইন ডিটারমাইনিং দ্য ইফিসিয়েন্সি অফ অ্যান অ্যালগরিদম, অর্থাৎ কোনো একটা অ্যালগরিদম কতটা ইফিসিয়েন্টলি ভালো কাজ করতেছে, কতটা ফিজিবল হচ্ছে, কত সুন্দর মতো আমাকে অ্যান্সার প্রোভাইড করতে পারতেছে, কত কম সময় অ্যান্সার প্রোভাইড করতে পারতেছে, এটা হচ্ছে একটা টাইম কমপ্লেক্সিটি ক্যালকুলেট করার মাধ্যমে আমরা বলতে পারি যে হচ্ছে এটা কতটুকু এফিশিয়েন্ট। টাইম কমপ্লেক্সিটিকে বিগ ও দিয়ে হচ্ছে নোটেশন করা হয় বা বিগ ও দিয়ে প্রকাশ করা হয়। এটা হচ্ছে বিগ ও, বিগ ও মানে হচ্ছে ক্যাপিটাল ও অথবা বড় হাতের ও যেটাকে বলা হয়। বিগ ও, ও অফ এন হতে পারে, ও অফ ওয়ান হতে পারে, ও অফ লগ এন হতে পারে। এই জিনিসটা যেখানে লেখা আছে এর মানে হচ্ছে কোনো একটা প্রবলেমের যে কমপ্লেক্সিটি, সেই কমপ্লেক্সিটি এগুলো দিয়ে প্রকাশ করা হয়। এগুলো দিয়ে কিভাবে প্রকাশ করা হয় সেটা আমরা আস্তে আস্তে দেখতেছি। এখানে লোয়ার বাউন্ড আর আপার বাউন্ড নিয়ে কিছু কথা বলা আছে। যদি আমি একদম সহজভাবে বলি, লোয়ার বাউন্ড হচ্ছে কোনো একটা প্রবলেমকে সর্বনিম্ন কত টাইমে সলভ করা যায়, এন্ড আপার বাউন্ড হচ্ছে কোনো একটা প্রবলেমকে সর্বোচ্চ কত টাইমে সলভ করা যায়। একটু আগেই দেখলাম যে ইনপুট সাইজের বিষয়টা। এখন কোন একটা যেমন আপনারা যদি কখনো খেয়াল করে থাকবেন, আপনি মনে করেন একটা ক্যালকুলেটর ইউজ করতেছেন, একটা ক্যালকুলেটরে এই 1 আর 2 যোগ করতে যতটুকু টাইম লাগতেছে, কোনো একটা যখন আমি হিউজ অ্যামাউন্টের একটা প্রবলেম দিলাম, কোনো একটা বড় ভাগ বা গুণ বা যোগ বা বিয়োগ যে কোনো একটা প্রবলেম দিলাম, তো ক্যালকুলেটরে কিন্তু ওই প্রবলেমটা সলভ করতে আর একটু বেশি টাইম লাগতেছে। হয়তো এটা ক্লিক করার সাথে সাথে হয়ে গেছে, আর এটা ক্লিক করার পরে 1 সেকেন্ড বা এরকম টাইম লাগলো। এই যে হচ্ছে একটু টাইম লাগলো, এই টাইমটা লাগার কারণ হচ্ছে ইনপুট সাইজ। যখন কোনো একটা ছোট্ট প্রবলেম সলভ করতে হয়, তখন যে কোনো প্রবলেমেরই, যে কোনো প্রোগ্রামেরই, যে কোনো অ্যালগরিদমের খুবই কম টাইম লাগে। কিন্তু যখন সেটাকে একটু বড় সাইজের ইনপুট দেওয়া হচ্ছে, বেশি পরিমাণ ইনপুট দেওয়া হচ্ছে, তখন ওখানে বেশি টাইম লাগতেছে। তার মানে কম যখন দিচ্ছি তখন সেটা হচ্ছে লোয়ার বাউন্ড, আর যখন বেশি দিচ্ছি তখন সেটা হচ্ছে আপার বাউন্ড। এ হচ্ছে সোজা কথায় লোয়ার বাউন্ড আর আপার বাউন্ডের কথা গেল। টাইম কমপ্লেক্সিটির ক্ষেত্রে কয়েকটা কেস আছে, বেস্ট কেস, এভারেজ কেস, ওয়ার্স্ট কেস। সেম জিনিস, লোয়ার বাউন্ড আপার বাউন্ডের কাছাকাছি সেম জিনিস। বেস্ট কেস হচ্ছে লোয়ার বাউন্ড, যেটা ওটাই অনেকটা বেস্ট কেস। কোন একটা প্রবলেম সলভ করতে সবচেয়ে কম সময়, যেটা আমাদের কোন একটা প্রবলেম আসলে বেস্ট, আমি কতটুকু কম সময়ের মধ্যে সলভ করতে পারতেছি, সেটাই আমার বেস্ট কেস। অন্যদিকে যখন কোনো একটা প্রবলেমকে সলভ করতে অনেক বেশি টাইম লাগতেছে, অথবা সর্বোচ্চ এতটুকু টাইমই লাগবে, এর বেশি টাইম আর লাগবে না, সেটা হচ্ছে আমাদের ওয়ার্স্ট কেস। আর এভারেজ কেস হচ্ছে কি, অনেকগুলো প্রবলেম সলভ করছি, সেগুলো সবগুলোর এভারেজ একটা আমার একটা কমপ্লেক্সিটি আছে, সেটা হচ্ছে এভারেজ কেস। অ্যাজ এ প্রোগ্রামার, অ্যাজ এ প্রবলেম সলভার, আমাদের কাজ হচ্ছে কোনো একটা প্রোগ্রামের, কোনো একটা অ্যালগোরিদমের ওয়ার্স্ট কেসকে হ্যান্ডেল করা। যখন আমি ওয়ার্স্ট কেসকে হ্যান্ডেল করতে পারতেছি, যখন আমি জানতে পারতেছি যে এটা হচ্ছে আমার ওয়ার্স্ট কেস, এন্ড এটাকে আমাকে সলভ করতে হবে, এই কোশ্চেনটাকে আমাকে, এই প্রবলেমটাকে আমাকে সলভ করতে হবে, দেন আমি ওয়ার্স্ট কেসকে যদি সলভ করি, আমার বেস্ট কেস কোনো ম্যাটার না। কোনো একটা প্রবলেমকে যখন আমি ওয়ার্স্ট কেস থেকে কমায় আনতে পারতেছি, তার মানেই হচ্ছে আমি ওই প্রবলেমটাকে কি বেটার করতে পারতেছি। তার মানে আমাদেরকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে কি, যে উই অলওয়েজ কেয়ার অ্যাবাউট ওয়ার্স্ট কেস। আমাদের সবসময় চিন্তা করতে হবে যে কোনো একটা প্রবলেম ওয়ার্স্ট কেসে কি হইতে পারে। তো এখানে হচ্ছে কিছু নোটেশনস দেয়া আছে, অফ 1, অফ log n, অফ n, অফ n log n, অফ n স্কয়ার, অফ 2 to the power n, অফ n ফ্যাক্টোরিয়াল। মোস্টলি আপনারা হচ্ছে ঘুরে ফিরে এই কয়েকটাই দেখবেন, এইগুলাই দেখবেন, এগুলো খুব বেশি একটা থাকে না, এগুলাই হচ্ছে গিয়ে মোস্টলি বিগো এর মধ্যে থাকে। এখন এখানে এটা সিরিয়ালে লেখা আছে, ও অফ 1 হচ্ছে সবচেয়ে মানে কোনো একটা প্রবলেম ধরেন আপনি সলভ করলেন, এন্ড ওটার কমপ্লেক্সিটি যদি ও অফ 1 হয়, তার মানে হচ্ছে আপনি ওই প্রবলেমটাকে বেস্ট ওয়েতে সলভ করতে পারছেন। কোনো একটা প্রবলেমকে কোনো একটা প্রবলেমকে আপনি সলভ করছেন, এন্ড আপনি ক্যালকুলেট করার পরে দেখলেন যে ওটার কমপ্লেক্সিটি ও অফ 1, তার মানে হচ্ছে আপনি বেস্ট ওয়েতে ওটা সলভ করছেন, ওর চেয়ে বেস্ট ওয়েতে সলভ করা যায় না।
এর চেয়ে আরেকটু বেশি টাইম লাগবে ও অফ লগ এন, তার চেয়ে আরেকটু বেশি টাইম লাগবে ও অফ এন এ, তার চেয়ে আরেকটু বেশি টাইম লাগবে ও অফ এন লগ এন, দেন ও অফ এন স্কয়ার। অর্থাৎ এখানে সিরিয়াল আছে। যদি কোনো একটা প্রবলেম সলভ করতে ও অফ এন ফ্যাক্টোরিয়াল টাইম লাগে, তার মানে সেই প্রবলেমটার খুবই বাজে অবস্থা। সেই প্রবলেমটাকে আপনাকে আরো অপটিমাইজ করতে হবে, আরো এফিশিয়েন্ট করতে হবে। এই হচ্ছে আপনাদের বিগ ও নোটেশনের যে যতগুলো নোটেশন আছে সেই নোটেশনগুলোর একটা সামারি বলতে পারেন। তো আমাদের ক্লাস অলমোস্ট শেষের দিকে। আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে এখনো বলতে পারেন এখানে জয়েন করতে, যেন তারা হচ্ছে একটু দেখতে পায় যে কি হচ্ছে আসলে আলটিমেটলি। আর এখন আমি হচ্ছে এই বিগ ও নোটেশনাল ক্যালকুলেট করার একটা দুইটা প্রবলেম আপনাদের একটু দেখাই দিই হালকা করে, অনেক টাইম হয়ে গেছে, তারপরে একটু দেখাই দিই। এখানে দেখেন, কিছু জিনিস আপনাদেরকে মুখস্থ রাখতে হবে, আর কিছু জিনিস আমরা আপনাদেরকে টিপস এন্ড ট্রিক্স এর মাধ্যমে শিখাবো। এটা হচ্ছে একদম ফার্স্ট প্রবলেম। আপনাদেরকে একটা জিনিস মুখস্থ রাখতে হবে যে যদি আমি কখনো কোনো ইনিশিয়ালাইজেশন করি, ধরেন এটা করা কি হচ্ছে, ইনিশিয়ালাইজ করা হয়েছে, অথবা ডিক্লেয়ার করা বলতে পারেন আপনারা। এখানে ডিক্লেয়ার করা হচ্ছে, এখানে ইনিশিয়ালাইজ করা হয়েছে। যখন কোনো ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার বা ইনিশিয়ালাইজ করা হয়, অথবা যখন ইনপুট নেওয়া হয়, অথবা যখন আউটপুট নেওয়া হয়, এই প্রবলেমগুলোর জন্য অথবা এই লাইনগুলোর জন্য আমাদের কমপ্লেক্সিটি হয় ও অফ ওয়ান। এই লাইনগুলোর জন্য কমপ্লেক্সিটি হয় ও অফ ওয়ান, ও অফ ওয়ান। ওকে, এই জিনিসটা মুখস্থ করে ফেলো। যখন লুপ হয়, যখন একটা সিঙ্গেল লুপ হয়, ওকে, লুপ না শুধু সিঙ্গেল লুপ হয়, যদি সিঙ্গেল লুপ হয় তাহলে সেটার কমপ্লেক্সিটি হয় ও অফ এন। এখন এন কোত্থেকে আসলো? এন আসছে এখান থেকে। এখানে যদি এম থাকতো তাহলে সেটা হয়তো ও অফ এম, যদি এখানে পি থাকতো তাহলে সেটা হয়তো ও অফ পি। ডাজন্ট ম্যাটার, ইট ডাজন্ট ম্যাটার, মোস্টলি ও অফ এন থাকে, আপনারা ও অফ এন দিয়ে করবেন। তো যখন একটা প্রবলেম লুপ আছে, সেই লুপটা ও অফ এন। আচ্ছা, এখন ও অফ এন কেন? যদি আমি একদম সহজ কথায় বলি, এখানে যদি আমি এন এর ভ্যালু 5 দেই, তাহলে আমাকে এখানে কাউন্ট প্লাস প্লাস হচ্ছে, রাইট? কাউন্ট ছিল 0, 0 থেকে 1 হবে, 1 এর থেকে 2 হবে, 2 এর থেকে 3 হবে, 3 থেকে 4 হবে, 4 এর থেকে 5 হবে, দেন বের হয়ে এখানে হবে। ওকে, এখানে এখানে কয়বার কাউন্ট প্লাস প্লাস হয়েছে? একবার, দুইবার, তিনবার, চারবার, 5 বার প্লাস প্লাস হয়েছে। কেন 5 বার হয়েছে? কারণ এন এর ভ্যালু ছিল 5। ওকে, এই যে এন এর ভ্যালুটা, এই এন এর ভ্যালুর উপরেই হচ্ছে ডিপেন্ড করতেছে যে আমার এই লুপটা কতবার চলতেছে। তাহলে যতবার চলতেছে ততই হবে হচ্ছে আমার কি কমপ্লেক্সিটি। এই হচ্ছে আমার কমপ্লেক্সিটি ক্যালকুলেশন। তাহলে আমার এই প্রথম লাইনের জন্য ছিল ও অফ ওয়ান, সেকেন্ড লাইনে অফ ওয়ান, এই লুপের জন্য, এই টোটাল লুপের জন্য ছিল ও অফ এন, এন্ড ফাইনালি অফ ওয়ান। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে? এটা তো আমি প্রত্যেকটা লাইনের জন্য বললাম, এই পুরাটার জন্য একটা লাগবে না? পুরাটার জন্য তো একটা কমপ্লেক্সিটি লাগবে, এটাই তো আমাদের হচ্ছে কি মেইন টার্গেট। এর জন্য আমাকে কি করতে হয়? ও অফ ওয়ান, দেন ও অফ ওয়ান, আমি যা কিছু আছে ও অফ এন, এগুলো সবগুলোকে যোগ করব। আচ্ছা, আমরা তো সবাই অনেক অনেক ধরনের যোগ শিখে আসছি, আমরা সিএসসি স্টুডেন্ট, আমরা বেশ ভালো মতো জানি যে যোগ এক এক জায়গায় এক এক বিহেভ করে। যখন বাইনারি যোগ হয় তখন এক কাজ করে, যখন অক্টালের যোগ হয় তখন আরেক কাজ করে, যখন ডেসিমাল হয় তখন আরেক ধরনের কাজ করে। এই কমপ্লেক্সিটি ক্যালকুলেশনের ক্ষেত্রে, বিগর ক্ষেত্রেও যোগ একটু ওয়ার্ড বিহেভ করে, অন্য ধরনের কাজ করে। কি ধরনের কাজ করে এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। যদি সেম টাইপের কমপ্লেক্সিটি হয়, সেই সবগুলো মিলে একটা হয়ে যাবে। ধরেন ও অফ ওয়ান আছে এখানে তিনটা, সেই সবগুলো তিনটা মিলে ও অফ ওয়ান একটা হয়ে যাবে। দেন হচ্ছে আছে কি ও অফ এন। এখন এই দুটাকে কিভাবে যোগ করব? এই দুটাকে যোগ করতে গেলে আমাদেরকে, আমরা একটু আগেই কি বলছিলাম, উই অলওয়েজ কেয়ার অ্যাবাউট ওর্স্ট কেস। আমাদের ওর্স্ট কেস কোনটা? দেখেন তো, এখানে ও অফ ওয়ান ইজ বেটার, ও অফ এন ইজ ওর্স দেন ও অফ ওয়ান, ও অফ এন ইজ ওর্স দেন ও অফ ওয়ান। তাহলে এখান থেকে ও অফ ওয়ানটা আমি গায়েব করে জাস্ট ও অফ এনটা রাখবো। এই হচ্ছে আমার টাইম কমপ্লেক্সিটি এই প্রবলেমটার জন্য। আচ্ছা, আরেকটা সলভ করবো, দেন আপনাদের থেকে আমি কোশ্চেন আরেকটা সলভ করে তারপর আপনার কাছ থেকে ইনশাআল্লাহ জানতে চাবো যে আপনি প্রবলেম ছিল। সেম জিনিস, ইনিশিয়ালাইজ অথবা ডিক্লারেশন অফ ওয়ান, প্রিন্ট করতেছে, স্ক্যান করতেছে ও অফ ওয়ান। এইখানে হচ্ছে কি প্যাচ, এটাও কি হবে? ও অফ ওয়ান হবে। এটা তো আমরা এতক্ষণে সবাই বুঝে গেছি আশা করি। এখন এখানে কি আছে? এখানে না সিঙ্গেল লুপ নাই। এখানে যে লুপটা আছে, বলেন তো এই ধরনের লুপকে কি লুপ বলা হয়? বলতে পারবেন কেউ? দেখি কেউ আনসার করতে পারেন কিনা। একটা লুপের মধ্যে আরেকটা লুপ থাকলে নেস্টেড। নেস্টেড লুপ, এক্স্যাক্টলি নেস্টেড লুপ। যদি এরকম নেস্টেড লুপ হয়,
তাহলে কি হবে জানেন, এই যে ভ্যালুটা আছে আর এই যে ভ্যালুটা আছে, এই যে n গুলো আছে, এই দুটা হবে গুণ। যদি এখানে n এর এখানে m থাকতো, তাহলে তাহলে আচ্ছা n আর n গুণ করলে কি হয়, n স্কয়ার হয়। যদি n আর m থাকতো তাহলে হয়তো n m। ওকে, np থাকলে হয়তো np, যেহেতু দুইটা n আছে তাহলে n স্কয়ার। তাহলে নেক্সটেড লুপের ক্ষেত্রে, তাহলে এই যে পুরাটা এটার ক্ষেত্রে কমপ্লেক্সিটিটা কত হবে, অফ n স্কয়ার। ওকে, এটা কিন্তু আমাদের একদম মুখস্থ, যে নেক্সটেড লুপ থাকলে সেটার কমপ্লেক্সিটি অফ n স্কয়ার। ওকে, এখন যেহেতু প্রত্যেকটা লাইনের কমপ্লেক্সিটি আমার বের হয়ে গেছে, এখন কি করব, যোগ করব। সেই উইয়ার্ড যোগটা এখন করি, অফ 1 ও n স্কয়ার। আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারবেন এটার যোগফল কত হবে, দেখি। ও এন স্কয়ার। ও অফ n স্কয়ার, ইয়েস, সুমিত রয় অন, ইউ আর কারেক্ট। ও অফ n স্কয়ার হবে এটার যোগফল। কেন হয়েছে সেটা আমি একটু দেখাই দেই। ফার্স্টে ও অফ 1 যারা ছিল সবগুলো ও অফ 1 যোগ হয়ে একটা হয়ে যাবে, এন্ড ফাইনালি থাকলো ও অফ n স্কয়ার। এন্ড ও অফ n স্কয়ার ইজ ওর্স দেন ও অফ 1, ওই জন্য এখানে ও অফ n স্কয়ার হবে হচ্ছে আমার এক কমপ্লেক্স। এখন এই যে দুইটা প্রবলেম সলভ করলাম, এই দুইটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা হ্যান্ড রেজ করেন, অথবা আমাকে এখানে লিখে দিতে পারেন, অথবা জানাইতে পারেন, দেখি আমি কারো কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, যারা রেকর্ডিং, হ্যাঁ রেকর্ডিং পাবেন ইনশাআল্লাহ। মেবি এটা হচ্ছে সবাই রেকর্ডিং পাবেন আমাদের ওয়েবসাইটে, অথবা কোথায় দিয়ে দেওয়া হবে এটা আপনাদেরকে জানানো হবে। রেকর্ডিংটা পেয়ে যাবেন, রেকর্ডিং হচ্ছে, অসুবিধা নেই। আচ্ছা, কোথায় পাবেন, প্রান্ত ভাই কি আছে, প্রান্ত ভাই নিশ্চয়ই নাই, কোথায় পাবেন এটা হ্যাঁ আপনাদের। হ্যাঁ। হ্যাঁ ভাই। আচ্ছা অনেক, তোমার ক্লাস শেষ? ভাই আমার আরেকটা প্রবলেম আছে, ওটা আমি একটু সলভ করলেই শেষ। আচ্ছা ওটা শেষ করো, আমি দিন হচ্ছে কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে আপনাদের এই টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে একটু পরে জানানো হচ্ছে। আমরা লাস্ট লাস্ট একটা প্রবলেম সলভ করে দেন শেষ করতেছি। তো এখানে আরেকটা কমপ্লেক্সিটি আমরা অ্যানালাইজ করার চেষ্টা করি। এটার জন্য কত হবে, লিখে দেন অথবা বলে দেন তো, এটার জন্য কত হবে, অফ অফ 1, ইয়েস, অফ 1, রাইট, এটাও হবে অফ 1, এন্ড এটাও হবে হচ্ছে অফ 1। তো এই লুপের ক্ষেত্রে এসে আমরা হচ্ছে একটা ভুল করব অনেকেই। ভুলটা কি করব, আমরা দেখবো যেখানে লুপ আছে তাহলে অফ এন, যে এটা লিখবে সেখানে 0 মার্কস, এখানে যে কোনো মার্কস দিবে, এটার ও অফ এন হবে না। এটার জন্য এই যে জায়গাটা, এই জায়গাটা আমাদের একটু খেয়াল করতে হবে। এই যে ইনক্রিমেন্ট হচ্ছে এখানে, এতক্ষণ ধরে কি ইনক্রিমেন্ট হচ্ছিল, আই প্লাস প্লাস হচ্ছিল, জে প্লাস প্লাস হচ্ছিল, এখানে আই প্লাস প্লাস হচ্ছিল। এই জন্য হচ্ছে আমাদের একটা একটা করে স্টেপ হচ্ছিল, কিন্তু এখানে কিন্তু স্টেপ 1 বাই 1 হচ্ছে না, এখানে দ্বিগুণ করে স্টেপ হচ্ছে। এখানে যদি একটু খেয়াল করি, এখানে n এর ভ্যালু 20 দেওয়া আছে, ঠিক আছে, n বলা হচ্ছে 20 চেয়ে কম বা 20 যখন বেশি হবে i এর ভ্যালু, তখন আমার এই ইয়াটা ব্রেক হয়ে যাবে। ওকে, তাহলে এটার কমপ্লেক্সিটিটা আমরা একটু ক্যালকুলেট করে বের করার চেষ্টা করি, দেখি আসলে কিভাবে ক্যালকুলেট করা যায়। আমরা যদি একটু খেয়াল করি, প্রথমে i এর ভ্যালুটা কত, 1। আচ্ছা, তার মানে i যেহেতু 1, তাহলে i ইজ লেস দেন n, কারণ n এর ভ্যালু কত, 20। ওকে, দেন i এর ভ্যালু কি হয়েছে, 2 গুণ হবে, তাই না, তাহলে 1 গুণ 2 হয়ে কত হয়েছে, 2 হয়েছে। এখনো কিন্তু i এর ভ্যালু ইজ লেস দেন n। এরপরে i এর ভ্যালুটা হচ্ছে কত, 2 ছিল, এই 2 এখানে আসছে, 2 আর 2 3 হয়ে 4 হয়েছে। এখনো i এর ভ্যালু ইজ লেস দেন 1, 4 ইজ লেস দেন 20। ওকে, দেন i এর ভ্যালু হচ্ছে 4 গুণ 2 হয়ে 8 হয়েছে। এখনো 8 ইজ লেস দেন 20। এখন i এর ভ্যালু 8 গুণ 2 হয়ে 16 হচ্ছে, ইভেন হিয়ার 16 ইজ লেস দেন 20, এন্ড ফাইনালি 16 থেকে 2 গুণ হয়ে এখানে 32 হচ্ছে, বাট 32 ইজ নট লেস দেন 20। অর্থাৎ এখানে আমার হচ্ছে এটা ব্রেক হয়ে গেছে। তো এখানে আমরা যদি একটু একটা জিনিস খেয়াল করি, আমি এই যে 1 2
4 8 16 এই জিনিসগুলোকে এইভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার 0, 2 to the power 1, 2 square, 2 to the power 3, 2 to the power 4, and finally 2 to the power 5. এভাবে কিন্তু আমরা লিখতে পারি, তাই না? কারণ 2 to the power 0 বলবো 1, 2 to the power 1 এর ভ্যালু 2, 2 to the power 2 এর ভ্যালু 4, 2 কিউব এর ভ্যালু 8, 2 to the power 4 এর ভ্যালু 16। এখন এখান থেকে আমরা একটা জিনিস বের করতে পারি, একটা জিনিস অনুমান করতে পারি যে কোন একটা 2 টু দি পাওয়ার কে এর ভ্যালুতে গিয়ে আমার এই প্রবলেমটা হচ্ছে কি হচ্ছে, ব্রেক হচ্ছে 2 টু দি পাওয়ার কে এর ভ্যালু থেকে। আচ্ছা, এর মানে কি, যদি এখানে ভ্যালুটা 20 না হয়ে অন্য যে কোনো কিছু হইতো, ওকে 20 বাদে যদি এখানে 50 হইতো, তাহলে কোথাও না কোথাও গিয়ে তো হচ্ছে আমার এই লুপটা ব্রেক হইতো। সেই ব্রেকটা এই 2 টু দি পাওয়ার কে এর যে কোনো একটা ভ্যালুর জন্য হচ্ছে এই লুপটা ব্রেক হইতো। তো কে এর ভ্যালুটা আমরা আপাতত জানি না, আমরা এটা ধরে নিলাম। তাহলে 2 টু দি পাওয়ার কে এর ভ্যালু, অর্থাৎ যদি এমন হইতো যে 2 to the power k is greater or equal to n, যদি এরকম কোনো সিচুয়েশন হয় তার মানে হচ্ছে আমার লুপটা ব্রেক হচ্ছে। দেখেন এখানে খেয়াল করেন 2 to the power 5 is greater than, যখন n এর ভ্যালু 20 ছিল, এই যেটা 2 to the power 5 এটা যখনই গ্রেটার দেন 20, অর্থাৎ এটাকে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি 2 to the power k is greater than, যখনই n হয়েছে তখনই আমার কি হয়েছে, লুপটা ব্রেক হয়েছে। তো আমরা এটা বলতে পারি যে 2 to the power k is greater or equal, যখনই n হচ্ছে তখন আমার লুপটা ব্রেক হচ্ছে। তাহলে এখানে আমরা এভাবে লিখতে পারি, আমরা এই গ্রেটার দেনটাকে ইগনোর করি, 2 to the power k is equal to n হইলে হচ্ছে লুপ ব্রেক হচ্ছে। দেন এখন এটাকে আমরা k equals to log base 2n এভাবে লিখতে পারি। আমি আশা করবো এটা এখান থেকে এখানে আমরা কিভাবে আসছে এটা সবাই জানেন। তারপর আমি একটু দেখাই দিই, এটাকে হচ্ছে অনেকটা আমরা যদি দুই পাশেই এখন লগ এর 2 বেস নেই, log 2 বেস 2 এর উপরে k and log 2 বেস n, আমরা এই k কে কি করতে পারি, আগে আনতে পারি, রাইট? এটা তো লগ এর একটা সিম্পল সূত্র, log k log 2 বেস 2 is to log 2n, and এই log 2 বেস 2 কত হবে, ভ্যালু 1 হবে। তাহলে k এর ভ্যালু হচ্ছে log 2n, এই জিনিসটাই হয়েছে। তাহলে k এর ভ্যালু log 2n হইলে হচ্ছে কি, লুপটা ব্রেক হবে। এর মানে হচ্ছে এইটার কমপ্লেক্সিটি অফ log 2n। এখন 2 লেখা হয় না কম্পিউটারে অথবা মেশিনে, লগের বেজ সবসময় 2 হয়। আমরা যেহেতু নর্মাল যে ম্যাথামেটিক্স করছি, এইসব ম্যাথামেটিক্সে আমরা সবসময় ডেসিমাল বেসড ম্যাথামেটিক্স করছি। এই জন্য আমাদের যদি আমরা কখনো এইভাবে লিখতাম যে log 5 লিখছি, log 5 মানে হচ্ছে এটার বেস 10, এটা হচ্ছে অ্যাজ এ নর্মাল পিপল আমরা যখনই কম্পিউটার সায়েন্স নিয়ে কাজ করতেছি তখন যদি আমি সিম্পল লগ দেখি, এটার বেজ হচ্ছে 2 অটোমেটিকলি, কারণ মেশিন সবসময় 2 বেজ নিয়ে কাজ করে। এই জন্য হচ্ছে এখানে 2 লেখা হয় না, তার মানে log n মানে হচ্ছে লগের এটার বেসটা হচ্ছে 2। তো এর মানে হচ্ছে এই যে লাইনটা আছে, এই লুপটা আছে, এই লুপটার কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ লগ। এন্ড এখন যখন আমরা এগুলোকে সবগুলোকে আবার যোগ করব, সবগুলার ও অফ 1 মিলে কি হবে, একটা ও অফ 1 হবে এন্ড ও অফ লগ n থাকবে। ওকে, আচ্ছা এখন আমাকে বুঝতে হবে কি যে এর মধ্যে কোনটা ওর্স। আমরা যদি আবার এই সিরিয়ালে চলে যাই, এই সিরিয়ালে দেখতেছি ও অফ 1 এর পরে আছে কি ও অফ লগ n, তাহলে ও অফ লগ n ইজ ওর্স দেন ও অফ 1, তাহলে হবে ও অফ লগ 2 বেস n। আচ্ছা, এই যে এত কিছু করলাম, এত কিছু করার আসলে তেমন কোনো দরকার নাই। এটার একটা ছোট্ট ট্রিক হচ্ছে, যদি কখনো এরকম i ইকুয়ালস টু i ইনটু 2 থাকে, ধরেন এখানে i ইকুয়ালস টু i, আচ্ছা আমি পুরোটা কাটি, ধরেন এখানে i ইকুয়ালস টু i ইনটু 2 আছে, অথবা i ইকুয়ালস টু i ডিভাইডেড বাই 2 আছে। খুব সিম্পলি মুখস্থ লিখে দিতে পারবো আমরা, যেটার হচ্ছে কমপ্লেক্সিটি হচ্ছে অফ লগ 2 বেস n। যদি এটা না হয়ে i ইকুয়ালস টু i ইনটু 3 হয়, অথবা i ইকুয়ালস টু i ডিভাইডেড বাই 3 হয়, তাহলে এটার কমপ্লেক্সিটি হবে ও অফ লগ বেস 3। এত ক্যালকুলেশন করার দরকার নাই, খুবই সিম্পল একটা ট্রিক। এই ট্রিকের মাধ্যমে হচ্ছে কি আমরা বের করে ফেলতে পারি যে আমাদের কমপ্লেক্সিটিটা কত। তো এরকম আরো অনেক ট্রিক্স আমাদের কাছে আছে, আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে দেখবো যে কিভাবে আপনারা অনেক এই ধরনের বড় বড় প্রবলেমগুলো খুব সহজে সলভ করতে পারেন। এন্ড এই ছিল হচ্ছে আজকে আমাদের
যতটুকু ক্লাস নেওয়া যায় বা যতটুকু জানানো যায় আমাদের সম্পর্কে, যতটুকু আপনাদের শেখানো যায় আমরা চেষ্টা করছি। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে এই রিলেটেড অথবা আমাদের কোর্স রিলেটেড অথবা যে কোনো রিলেটেড কোশ্চেন, আপনারা হচ্ছে এখন আমাদের কাজ করতে পারেন, আমার কাজ করতে পারেন। এর পাশাপাশি আমাদের প্রান্ত ভাই আছে, ভাইও বর্তমানে লাস্ট সেমিস্টার আছে, ভাইকে আপনারা আজ করতে পারেন যে কোনো ধরনের কোশ্চেন। আচ্ছা, অনেক থ্যাংক ইউ তোমাকে ক্লাস নেওয়ার জন্য। সো আমার পরিচয়টা একটু দিয়ে নিয়ে আপনাদের সবার সাথে এখন একটু গল্প করি। সো আমার পরিচয় হচ্ছে, আমি প্রান্ত সাহা, সিএসসি লাস্ট সেমিস্টার, আর একটা সেমিস্টার বাকি আছে। সো আজকে অনেক যে জিনিসগুলো শেখালো, সো সেগুলো অনেক ভালো মতো শিখিয়েছে। তবে একজন একটা মানে আপনাদের অনেকের একটা কোশ্চেন থাকতে পারে যে কেন হচ্ছে আমরা ব্রুট ফোর্স ইউজ করব, কেন ডিভাইড এন্ড কনকার ইউজ করব, কেন গ্রিডি অ্যাপ্রোচে যাব, কেন ডাইনামিক অ্যাপ্রোচে যাব। ঠিক আছে, সো দেখেন, একটা জিনিস এখানে বোঝার আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু সবগুলা ইউজ করি। এখন সবগুলো অ্যাপ্রোচই ইউজ করা হয়। ধরেন এখন আপনি হচ্ছে সাভার, আমাদের এই আশুলিয়া ড্যাফোডিল থেকে ধানমন্ডি যাবেন, সো অনেক ওয়েতেই যাওয়া যায়। এখন আপনি কোন সময় কোন ওয়েটা চুজ করবেন সেটা ডিপেন্ড করে আপনার উপরে। সো সব ওয়ে এমন না যে একটা ওয়ে খারাপ একটা ওয়ে ভালো, হয়তো বা আপনার ওই ওয়েতে গেলে জ্যাম খুব পড়বে বলে আপনি ওই ওয়েতে যাইতেছেন, বা ওই ওয়ের মিডিল কোনো পয়েন্টে আপনার হচ্ছে কারোর সাথে দেখা করতে হবে বা কোথাও যেতে হবে বলে আপনি দূর হলেও ওই পয়েন্টে যাইতেছেন। সো এই যে অ্যালগোরিদমের যে চারটা স্ট্র্যাটেজি আছে, ব্রুট ফোর্স, তারপর হচ্ছে ডিভাইড অ্যান্ড কনক্যুর, গ্রিডি, ডাইনামিক, সো এই জিনিসগুলো আসলে এরকম। আর ব্রুট ফোর্স ডাইনামিক যে প্রবলেমগুলো সলিউশন, যেমন আমি একটু স্ক্রিন শেয়ার দিই। সো যেমন এই জিনিসটা কি দেখাইছিল অনেক? হ্যাঁ ভাই, এটা করানো হয়েছে। আচ্ছা, সো আপনারা এই প্রবলেমে হচ্ছে দেখেছেন যে এই প্রবলেমটা কিন্তু ব্রুট ফোর্স ভালো দিতে পারতেছে না, বাট ডাইনামিক ভালো দিতে পারতেছে। হ্যাঁ, সো এখন ধরেন যেইখানে আপনার নোটগুলো এরকম না, আসলে এটা তো একটা স্পেশাল কেস। সো ধরেন আপনি হচ্ছে একটা এটিএম মেশিন বানাইছেন, যে এটিএম মেশিনের মধ্যে এরকম কোনো নোট আপনি দিবেন না। সো আপনি খামোকা কেন ডিভাইড অ্যান্ড কনকার ইউজ করবেন? আপনি ব্রুট ফোর্সে যাবেন কেন? কারণ ব্রুট ফোর্সের কম্পিটিশনাল পাওয়ার হচ্ছে কমপ্লেক্সিটি কম হয়। ঠিক আছে, কমপ্লেক্সিটি কম হয় কোন সেন্সে? কোডিং এর সেন্সে, নট টাইম কমপ্লেক্সিটি। এটা হচ্ছে দেখবেন আপনারা যখন অ্যালগোরিদম করবেন। সো আপনাদের আমি সবাইকে বলে রাখি, অ্যালগোরিদমের থিওরি এবং প্র্যাকটিক্যাল কোর্স, দুইটা কোর্স কিন্তু আলাদা। সো থিওরি দেখবেন যে অনেক মজা লাগতেছে, প্র্যাকটিক্যাল বলতে ল্যাব সেশনগুলো তেমনই ভাবে খারাপ লাগবে, কষ্ট লাগবে, কারণ তখন দেখবেন যে ব্রুট ফোর্স গুলা খুব সহজে করে ফেলতে পারতেছেন। বাট ডাইনামিক প্রোগ্রামিং এ যখন যাবেন, সেম প্রবলেমটা যখন আপনি মার্জ শর্ট বা ডিপি দিয়ে করবেন, কয়েন চেঞ্জিং এর প্রবলেম যেগুলা, সেগুলাতে দেখবেন যে কোড গুলা কত কমপ্লেক্স হয়ে যাচ্ছে। সো আমরা কোডিং এর এই কমপ্লেক্সিটি, নট টাইম কমপ্লেক্সিটি অর স্পেস কমপ্লেক্সিটি, আমরা কোডিং এর কমপ্লেক্সিটি যাতে কম হয় সেই জন্য আমরা হচ্ছে বেসিক্যালি এক এক সময় এক এক অ্যাপ্রোচ ইউজ করি। এখন হয়তোবা কোনো সময় আমার টার্গেট থাকে যে সাপোজ আপনি হচ্ছে গুগল ম্যাপ, যেটা আছে আমাদের যে গুগল ম্যাপ, এখানে কিন্তু আমরা দুইটা অ্যালগোরিদম ইউজ করে থাকি। সো সেখানে হচ্ছে এই স্টার একটা অ্যালগোরিদম ইউজ করে থাকি, এই স্টার অ্যালগোরিদম, আর হচ্ছে শর্টিং এর একটা অ্যালগোরিদম ইউজ করে থাকি, সেটা হচ্ছে ক্লাসের মধ্যে দেখানো হবে। সো দেখেন, এই দুটো অ্যালগোরিদম কিন্তু একদম বেসিক অ্যালগোরিদম, বাট আমরা এই দুটো কেন চুজ করে থাকি গুগল ম্যাপের ক্ষেত্রে? কারণ এই দুটো অ্যালগোরিদম যখন আমরা একসাথে কাজ করেছে গুগল ইঞ্জিনিয়াররা, তখন দেখতে পারছে যে এই দুইটার অপটিমাল ক্যাপাবিলিটি সব থেকে বেশি। সো তেমন ভাবে আপনার প্রবলেমের উপরে ডিফাইন করবে আপনাদের ম্যাক্সিমাম কোশ্চেন। মনে রাখেন, মিড এবং ফাইনালে কোশ্চেন এরকম থাকবে যে একটা সিনারিও দেওয়া থাকবে, একটা প্রবলেম দেওয়া থাকবে, সেই প্রবলেমে আপনি কোন অ্যাপ্রোচে এটা সলভ করবেন এবং কেন করবেন, আপনাকে এই ইয়াটা দেওয়া লাগবে, সলিউশনটা দেওয়া লাগবে। এখন ধরেন আমার হচ্ছে, আপনি দেখতেছেন যে একটা মানে 5টা নোট আছে, এই 5টা নোট দিয়ে হচ্ছে আপনাকে ভাঙটি করে দিতে হবে, এবং সেই 5টা নোট যেহেতু আছে, সেহেতু আপনি তো ব্রুট ফোর্স দিয়েই হচ্ছে ভাঙটিটা করে দিতে পারেন, কারণ অনেক তো লাগতেছে না। এই 5টা নোটটাকে কি করতে হবে? প্রথমে এখানে কিন্তু একটা অ্যালগোরিদম ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে সর্টিং অ্যালগোরিদম, কিন্তু সর্ট করে নেওয়া হয়েছে আগে।
ঠিক আছে, দেখছেন আগে বড় টাকাগুলো রাখা হয়েছে, তারপরে ছোট ছোট গুলো রাখা হয়েছে। সো যখন আমি ব্রুট ফোর্স অ্যাপ্লাই করতে যাচ্ছি তখন কি হচ্ছে, আমাকে টাকাগুলো এরকম করে কিন্তু ইয়া করে নেওয়া লাগতেছে, সর্ট করে নেওয়া লাগতেছে। তখন হচ্ছে সর্টিং অ্যালগরিদমের জন্য আমার একটা আলাদা টাইম কমপ্লেক্সিটি লাগতেছে, টাইম কমপ্লেক্সিটি হবে, আলাদা একটা স্পেস কমপ্লেক্সিটি হবে, ঠিক আছে। সো সেক্ষেত্রে এখানে সাপোজ দেখা গেল যে সর্টিং অ্যালগরিদমের ভিতরে ভালো অনেক সর্টিং অ্যালগরিদম আছে, ঠিক আছে। সো দেখা যাচ্ছে এখানে 5টা নোট, সেখানে যদি 100টা নোট থাকতো তাহলে আমি কত দ্রুত এই 80 টাকাটাকে ভাঙটি করে দিতাম। তখন কিন্তু আমি ব্রুট ফোর্সে যেতাম না, কারণ ব্রুট ফোর্সে যখন সর্টিং অ্যালগরিদম, আমি যে কোনো একটা ব্রুট ফোর্সে সর্টিং অ্যালগরিদম ইউজ করব, তখন দেখা যাচ্ছে যে 5টা নোটের ভিতরের থেকে ভাঙটি করে দেওয়া আর 100টা নোটের ভিতরের থেকে 80 টাকা ভাঙটি করে দেওয়া। সো তখন কিন্তু ব্রুট ফোর্স আমার অপটিমাল হবে না, তখন আমাকে যেতে হবে হয় গ্রিডিতে না ডিপিতে। আমার কথা কি বুঝতে পারতেছেন? বা ডিভাইড অ্যান্ড কনকোরে। ডিভাইড অ্যান্ড কনকোর কি করবে, সো 100টা নোটকে, ওর স্ট্র্যাটেজি হচ্ছে আমি প্রবলেমটাকে ডিভাইড করে ফেলা। সো ও কি করে, ও এই যে 100টা নোট আছে, সো ওই 100টা নোটকে ও ভেঙে ফেলবে, ভেঙে ফেলে 50টা করে কাজ করবে। এখন এই 50 এর এই 50 এইভাবে করে 50টা নোটের ভিতরে ও কম্পিটিশনাল পাওয়ার, তারপরে 50টাকে আর ভাঙবে 25টা। সো আবার ওই 25টা নোটের ভিতরে ও দেখবে যে কিভাবে এই জিনিসটা করা যায়। সো এই জিনিসগুলো দেখানো হবে, বাট আপনারা যখন পরবর্তী কোর্সগুলা করবেন তখন আপনারা এই জিনিসগুলা ভালো করে বোঝার চেষ্টা করবেন যে কখন আমি ব্রুট ফোর্স অ্যাপ্লাই করতেছি, কেন ব্রুট ফোর্স অ্যাপ্লাই করতেছি, কখন আমি ডিভাইড অ্যান্ড কনকোর অ্যাপ্লাই করতেছি, কেন অ্যাপ্লাই করতেছি। কারণ এইগুলা কোশ্চেন কিন্তু আমরা জব ইন্টারভিউ ভাইভাতেও কিন্তু আসে। আর অ্যালগরিদম কোর্সটা এমন কোর্স, অ্যালগরিদম ডেটা স্ট্রাকচার কোর্স, এই কোর্সের থেকে আপনারা ওয়েব ডেভেলপমেন্টের জন্য জব ভাইভাতে যান, বা ওয়েব ডেভেলপমেন্টে তো গেলে হচ্ছে ডেভেলপমেন্ট সাইডে গেলে তো এই বেসিক কোশ্চেনগুলো করবেই। তারপরে হচ্ছে রিসার্চের ক্ষেত্রেও যদি যান তাহলে এই অ্যালগরিদমটা অনেক কাজে লাগে, ঠিক আছে। সো আমি বলবো যে অ্যালগরিদমের এই বিষয়গুলো একটু ইন্টারেস্টিং ওয়েতে চিন্তা ভাবনা করে শেখার ট্রাই করবেন, ঠিক আছে। আর টাইম কমপ্লেক্সিটিতে অনেক যে জিনিসটা দেখালো, সো ওটা একদম ইজিলি বের করা যাচ্ছে, ঠিক আছে। বাট ওটা আপনারা যখন কোশ্চেনে আসবে তখন কিন্তু আপনারা ওই একবারে নিচে লিখে দিলেন টাইম কমপ্লেক্সিটি এত, সো ওইভাবে লিখলে কিন্তু আপনি মার্কসটা পাবেন না। কারণ ধরেন আপনার এই প্রবলেম একটা দেওয়া হচ্ছে, এটার হচ্ছে মার্কস হচ্ছে আপনার 5 মার্ক। তখন যদি আপনি শুধু নিচে টাইম কমপ্লেক্সিটি লিখে দেন অর্ডার অফ দিয়ে, তাহলে কি আপনাকে 5 দিবে? অবশ্যই না। তখন আপনাকে কি করতে হবে, তখন আপনাকে প্রত্যেকটা লাইনের টাইম কমপ্লেক্সিটি আলাদা আলাদা ভাবে দেখাই দিতে হবে। সো প্রত্যেকটা লাইনের টাইম কমপ্লেক্সিটি দেখায় দেন হচ্ছে একটা ইকুয়েশন, একটা ফর্মুলার মতো, সেটা সলভ করে দেন হচ্ছে দেখাতে হবে। সুতরাং এই পুরা কম্পিটিশনাল যেই টাইমটা লাগতেছে সেটা হচ্ছে আমার এটা, ঠিক আছে। আর ধরেন সাপোজ 2 মার্কের জন্য এটা আসছে, তো তখন আপনি যদি নিচে লিখে দেন তাহলে আপনি এটার জন্য ফুল মার্কস পাবেন, ঠিক আছে। সো এগুলো হলো, আমি নেক্সট ক্লাসে এটা দেখানো হবে যে প্রত্যেকটা কিসের জন্য, ধরেন এইটা হচ্ছে কতবার ট্রাভার্স হচ্ছে, আসলে এটা কিন্তু একবার এক্সিকিউট হবে একটা কম্পিউটেশনাল মানে একটা কোডিং এর ক্ষেত্রে। সো এটার একবার এক্সিকিউশন হবে, তাহলে এটার হচ্ছে টাইম কমপ্লেক্সিটি বলা হয় 1, ধরে নেওয়া হয় 1। সো তারপরে এটাও একবারই হবে, সো এটাও 1। সো এইভাবে করে সবগুলো যখন যোগ করা হয়, থিওরিটিক্যাল যোগ না এটা, হ্যাঁ। সো এটা হচ্ছে কম্পিটিশনাল পাওয়ারের জন্য একটা যোগ আছে, এটা আলাদা ফর্মুলার যোগ। সো 1+1 এখানে 1+1 1ও হয়, ঠিক আছে। সো সেই যোগ করে দেন হচ্ছে এটা দেখাইতে হয়। সো ওটা একদম ইজি। সো ওটা হচ্ছে নেক্সট ক্লাসে অনেক কি আছে দেখাইছো এটা। দেখাইছি ভাই, টুকটাক আইডিয়া দেওয়া হচ্ছে। আচ্ছা, সো ওইটা হচ্ছে নেক্সট ক্লাসে একটু ব্রিফ দেওয়ার চেষ্টা করবে। আর এই টাইম কমপ্লেক্সিটির উপরে কিন্তু একটা ভালো লেভেলের মানে জ্ঞান থাকা উচিত তোমাদের, কারণ আমাদের এই কমপ্লেক্সিটি অ্যানালাইসিস একটা বড় ইস্যু। আমাদের ডেভেলপমেন্ট সাইডে কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করা হয়, সেখানে হচ্ছে টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করা হয়, প্লাস হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি অ্যানালাইসিসও করা হয়। ওটা হচ্ছে টেস্টিং এর ক্ষেত্রে আমরা কিন্তু দেখি যে কোনটা ওয়েবসাইটটা বেশি রেসপন্সিভ হচ্ছে, কোন ওয়েবসাইটটা বেশি রেসপন্সিভ হচ্ছে না, বা কত টাইম লাগতেছে রিলোড টাইমটা। এগুলো কিন্তু এই ছোট ছোট অ্যালগরিদমের জন্য হয়ে থাকে, ঠিক আছে। যেগুলো হচ্ছে ফ্রেমওয়ার্ক যখন ইউজ করা হয় সেই ফ্রেমওয়ার্কের ভেতরে থাকে, ওটা আমরা দেখতে পারি না, কিন্তু ইনডেপথ নলেজ নেওয়ার জন্য আমাদের ওইগুলো আসলে জানা উচিত। আর এগুলো কিন্তু অনেক ইন্টারেস্টিং কিছু কিছু ফ্যাক্ট ক্রিয়েট করে, ঠিক আছে। সো দেখা যাচ্ছে যে আমি টাইম কমপ্লেক্সিটি কমানোর জন্য স্পেস কমপ্লেক্সিটি বাড়াই দিচ্ছি। স্পেস কমপ্লেক্সিটি কি এটা কি বলতে পারবে এখানে? হ্যালো, এনিওয়ান?
সো আমাদের কমপ্লেক্সিটি বেসিক্যালি দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি, একটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে এই যে আমরা যে মোবাইলে গেমগুলো খেলে থাকি, বড় বড় একদম পাবজি খেলে থাকি। আমি যখন পাবজি প্রথমে খেলেছিলাম তখন এই পাবজির সাইজ ছিল হচ্ছে হয়তো বা 900 এমবির মতো। সো এখন মনে হয় পাবজি ওভারঅল মিলে কিন্তু 10 জিবির মতো ফাইল হয়ে গেছে। হ্যাঁ, সো ওইখানে অনেক ফিচার্স বাড়ছে, ঠিক আছে। সো যাই হোক, ফিচার বাড়ার সাথে সাথে ওরা কিন্তু এই জিনিসটা কমানোর চেষ্টা করে যে কত স্পেস কমানো যায়, কত কম স্পেসের মধ্যে আমি আমার কাজটাকে বা আমার প্রোগ্রামটাকে বা আমার যে সিস্টেমটা সেই সিস্টেমটা ডেভেলপ করতে পারি। সো এটার জন্য হচ্ছে আমরা স্পেস কমপ্লেক্সিটিটা ইউজ করে থাকি। এখন আমরা স্পেস কমপ্লেক্সিটিটা হচ্ছে কেন বেশি মানে মাথা ঘামাই না, এটারও একটা রিজন আছে। কেন আমরা টাইম কমপ্লেক্সিটি নিয়ে বেশি মাথা ঘামাই তার একটা রিজন হয় যে এখন একটা 1 টেরাবাইট হার্ড ডিস্ক বা 1 টেরাবাইট এসএসডির দাম আর কত হবে, ঠিক আছে। তো এখন কিন্তু এগুলো খুব চিপ হয়ে গেছে, ঠিক আছে। সো এই জন্য হচ্ছে আমরা ম্যাক্সিমাম টাইমে যে সার্ভার সাইডে যে প্রোগ্রামিং গুলো হয়ে থাকে ওইখানে আমরা মানে হোস্টের যে সাইটটা সেই সাইটটাতে হচ্ছে মানে এই স্পেস কমপ্লেক্সিটি নিয়ে চিন্তা ভাবনা করি না, কারণ আমি স্পেস আমার নিজের কোম্পানি, আমি নিজে সার্ভার কিনবো, আমি নিজে এটা বিল্ড আপ করবো, হোক আমার স্পেস বাড়ুক, তবু আমার যাতে টাইম কমপ্লেক্সিটিটা কমে। টাইম কমপ্লেক্সিটিটা কমলে কি হবে, ইউজার এন্ডের থেকে ভালো একটা রেসপন্সিভ ওয়েতে সিস্টেমটা তাদের কাছে যাবে। সো এইসব চিন্তা ভাবনা করে আমরা স্পেস কমপ্লেক্সিটি থেকে টাইম কমপ্লেক্সিটিটা বেশি হচ্ছে গুরুত্ব দিই। কিন্তু আমরা কোনো কোনো সময় এরকমও পেয়ে থাকি বা করে থাকি যে কেন আমরা টাইম কমপ্লেক্সিটি থেকে বেশি গুরুত্ব দিই, স্পেস কমপ্লেক্সিটিটাকে বেশি কম গুরুত্ব দিই, তার কারণ হচ্ছে এইটা। সো এই জিনিসটা কি সবার কাছে বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, আর ইনবক্সে বলতে পারেন সবাই বা হ্যান্ড রেজ করতে পারেন। ওকে, গুড। ওকে, যাক, তাহলে তো ভালো লাগতেছে, আপনারা অনেকক্ষণ ধরে আছেন ক্লাসে। সো এরকম কিছু নলেজ আরো আছে যেগুলো হচ্ছে ক্লাসের সাথে সাথে অনেক দেওয়ার চেষ্টা করবে আপনাদের সাথে। আর আপনাদের সেকেন্ড ক্লাসটা কিন্তু 24 তারিখে হবে। তো 24 তারিখে সবাই জয়েন করবেন। সো 24 তারিখ 26 তারিখ দুদিনই হচ্ছে আমাদের মানে ক্লাস থাকতেছে। আর অফলাইন সেশনও একটা হবে, আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপটাতে তো মেবি আপনারা সবাই জয়েন আছেন। সো সেই গ্রুপে হচ্ছে জানিয়ে দেওয়া হবে এবং অফলাইন সেশনটার কথাও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং অফলাইন সেশনটাও ফ্রিতেই হচ্ছে, ঠিক আছে। 3টা ক্লাস ফ্রিতে থাকবে আর হচ্ছে অফলাইন সেশনটাও ফ্রিতে থাকবে। সো আপনাদেরকে কোনো ক্লাস নিয়ে কোনো কথা থাকলে বা কোনো কমেন্ট থাকলে বা কোনো জিনিস আজকের ক্লাসে বুঝেন নাই সেটা থাকলে এখন আবার বলতে পারেন, আমি আমার এন্ডের থেকে আবার একটু রিক্যাপ করে দেওয়ার চেষ্টা করব। আদারওয়াইজ আজকের ক্লাস এই পর্যন্তই। আচ্ছা, সো আপাতত মনে হয় কারো নাই। সো সবাই ব্রেক, রাত অনেকটা হয়ে গেছে। সো আজকে ক্লাস তাহলে এখানে এড করে দিচ্ছি।